আমি তো পিছনে তাকি অবাক, এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। কিন্তু কষ্টটা লাগলো এখানেই যে মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকছে। ও হ্যালো, কথা বলছেন না কেন? বোবা নাকি? আমি ধ্যান ভেঙে বললাম, জি বলুন। কে আপনি, আর আমার কাছে কি চাই? আপনার কাছে তেমন কিছুই চাই না, শুধু এই ঠিকানাটা কোথায় একটু বলে দেবেন? আসলে অনেক দূর থেকে এসেছি তো চিনতে পারছি না। আমি মেয়েটার হাত থেকে কাগজটা নিলাম। কাগজে লেখা ঠিকানা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। এটা তো আমার বাসার ঠিকানা, কিন্তু মেয়েটা আমাদের বাসায় আসছে কেন? কে এই মেয়েটা? অবস্থা সুবিধার মনে হচ্ছে না, আগে জেনে নেই। এই ঠিকানা? জি চেনেন? হ্যাঁ, চিনবো না কেন, অবশ্যই চিনি। তাহলে বলেন ঠিকানাটা কোনটা? ঠিকানা বলেছি, তার আগে বলেন আপনি সেখানে কেন যেতে যাচ্ছেন? সেটা আপনাকে বলতে হবে কেন? এমনি বলেন, না হলে আমি চাই। আচ্ছা ঠিক আছে, শুনুন, এটা আমার হবু শ্বশুর বাড়ি। কথাটা শুনে আমি পুরোই শক খেলাম। মানে আপনার হবু শ্বশুর বাড়ি মানে? কে আপনার হবু জামাই? এই বাড়িতে তো একটাই সন্তান, আবির, এটাও জানেন না? হ্যাঁ জানি তো, কিন্তু আপনি আবিরের হবু বউ? উফ, এত কথা বলছেন কেন? আমাকে ঠিকানাটা বলেন না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে তো। আমি তো পুরোই টাস্কি খেয়ে গেলাম। মেয়েটা বলে কি সে নাকি আমার হবু বউ, অথচ আমি তাকে এর আগে কোনোদিন দেখি নাই বা চিনিও না। মেয়েটা কি ফাপড়বাজি করছে নাকি? ও হ্যালো, কিছু বলছেন না কেন? আপনি আমার হবু বউ আর আমি জানি না? কিছু বললেন নাকি? কই কিছু না তো। ও হ্যাঁ, আপনার ঠিকানাটা বলছি। আপনাকে এই ঠিকানায় যেতে হলে প্রথমে এখান থেকে একটা রিক্সা নিতে হবে। রিক্সাতে উঠে বলবেন 3 মাথা যাব। 3 মাথা দিয়ে রিক্সা থেকে নেমে হাতের ডান দিকে একটা রাস্তা পাবেন, সেখানে একটা রিক্সায় উঠে বলবেন 5 নম্বর রোডে যাব। তারপর 5 নম্বরের আগে রিক্সা থেকে নেমে হাতের বাম পাশে একটা দোতলা বাসা দেখতে পারবেন, ওইটাই আপনার হবু শ্বশুর বাড়ি। আল্লাহ, এত দূর? শোনা, যাও একবার, তারপর দেখবানে মজা। আবারও কিছু বলবেন নাকি? কই কিছু না তো। আচ্ছা আমার কাজ আছে, আমি গেলাম, আপনি আপনার ঠিকানায় চলে যান। আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। আর ধন্যবাদ, পরে যে আমাকে কত বকা দেবেন তা আল্লাহ ভালো জানে। আমার মনে হচ্ছে আপনি আবারও কিছু একটা বললেন। আরে না না, কিছু না, আমি গেলাম, বাই, ভালো থাকবেন। তাই বলে আমি বাসার সামনে থেকে চলে এলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ও হ্যাঁ, আমার তো পরিচয় দেওয়া হলো না। বন্ধুদের আড্ডা মহল যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম আবির আহমেদ, মা বাবার একমাত্র সন্তান। এবার অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমার জানা মতে আমার মা বাবা আমার জন্য কোথাও বিয়ে ঠিক করেনি, কারণ তারা আমাকে সবসময় পিচ্ছি পিচ্ছি বলে সম্বোধন করেন। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এই মেয়েটা কে যে আমাকে হবু জামাই বলে পরিচয় দিচ্ছে। আচ্ছা যাই হোক, সেটা পরে দেখা যাবে। আগে বাসায় ফিরি, তারপর পুরোটা জানতে পারবো। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বন্ধুদের আড্ডাখানা চলে এসেছি, বুঝতেই পারিনি। কিরে শালা, তোর বাসা থেকে আসতে এতক্ষণ সময় লাগে? আর বলিস না রে দোস্ত, বাসা থেকে বেরিয়ে আমার সাথে যা হলো শুনলে তোর আর টাসকি খেয়ে যাবি। প্রতিদিনই তো একটা না একটা বাহানা শোনার। আচ্ছা ঠিক আছে, আজকেরটাও না হয় শুনি। আরে সালা, আগে পুরোটা তো শুনবি। হ্যাঁ বল, শুনছি। তারপর আমি মেয়েটার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। সবাই শুনে হাসতে হাসতে শেষ। ওই সালা, তোর হাসছিস? হাসবো না তো কি করব? যে ছেলেটিকে কোনো মেয়ে একবার নজর পড়লে দ্বিতীয়বার তাকায় না, সেই ছেলেকে একটা মেয়ে হবু জামাই সম্বোধন করছে। বিষয়টা কি হাসির নয়? আরে সালা, আমি কি জানি নাকি? আমি তো মেয়েটাকে চিনি না। আচ্ছা, তোর এসব ফানি কথা আমাদের কোনো লাভ নেই। চল, খুব ক্ষুধা লাগছে, সবাই মিলে কিছু খেয়ে আসি। হ্যাঁ ঠিক বলছিস, আমারও খুব ক্ষুধা লাগছে রে। আচ্ছা ঠিক আছে, চল। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর সবাই মিলে সারাদিন অনেক মজা করলাম এবং আড্ডাবাজি করলাম। সন্ধ্যায় বাসা ফিরছি, আল্লাহ জানে কপালে আজ কি লেখা আছে। বাসায় কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কি রে, সারাদিন কোথায় ছিলি? কোথায় আবার আম্মু? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সারাদিন শুধু আড্ডাবাজি করলেই হবে?
তো আর কি করবো আমি? বাসায় অতিথি এসেছে, সেটা দেখেছিস? বাসায় আবার কে আসলো? তো রুবাই আন্টির মেয়ে। রুবাই আন্টির মেয়ে? মানে তোমার সেই ছোটবেলা বান্ধবীর মেয়ে? হ্যাঁ, কিন্তু কোন বেয়াদব যেন সকালবেলা ওকে অনেক হয়রানি করিয়েছে। ওই বেয়াদবটাকে যদি একবার সামনে পেতাম কি যে করতাম। আল্লাহ গো, খাইছে। এরই মধ্যে আমার কাছে বিচার দেওয়া হয়ে গেছে। আজ আমার নিস্তার নেই, মনে করে বললাম। কি রে, কিছু বললি নাকি? কই কি কি কই কি কই কিছু না তো আম্মু। আমি আম্মুর সাথে কথা বলছি, হঠাৎ পিছন থেকে মেয়েটা এসে আম্মুকে বলতে লাগলো, আন্টি, এই সেই বেয়াদবটা যে আমাকে সকালবেলা এমন হয়রানি করিয়েছিল, কিন্তু এই ছেলে এখানে কি করছে? এই ছেলে তোমাকে হয়রানি করেছে? হ্যাঁ আন্টি। আম্মু মেয়েটার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে হুট করে মেয়েটার সামনে আমাকে কান টেনে ধরলো। আউ আম্মু, একটা মেয়ের সামনে তুমি আবার এভাবে কান টানছো? তোমার ছেলে মান সম্মান বলে কিছু নেই? তোর মান সম্মান কিচ্ছু নেই। মেয়েটা প্রথমবার আমার বাড়িতে এসেছে, আর তুই তাকে এভাবে হয়রানি করিয়েছিস? আন্টি, এই ছেলেটা কে? আর আপনাকে আম্মু বলে ডাকছে মানে? আরে মা, এটাই তোমার সেই বেয়াদব ছেলে। এটা আপনার ছেলে আবির? হ্যাঁ মা। মেয়েটা আর কিছু না বলে লজ্জায় মুখ লুকিয়ে দৌড়ে পালালো। আমি কিছুতেই বুঝতে পারলাম না মেয়েটা কেন এমন করলো। এদিকে আম্মা বকাবকি আবার শুরু। মেয়েটা আজ আমাদের বাসায় প্রথম আসলো, আর তুই মেয়েটার সাথে এমনটা কি করে করলি? মেয়েটা এখন কি ভাববে? আর আমি জানি নাকি এটা তোমার বান্ধবীর মেয়ে? আবার তো মেয়েটার মধ্যে কিছু সুবিধা মনে হচ্ছিল না, তাই এমনটা করেছি। তাই বলে তুই এমন করবি? আচ্ছা, আম সরি, কিন্তু মেয়েটা আমাদের বাসায় কেন এসছে? মেয়েটা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। মানে? মানে মেয়েটা তোদের কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। ওদের বাসা থেকে কলেজ অনেক দূরে হয়ে যায়, তাই আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে। ও আচ্ছা, এই কথা। কিন্তু তাহলে মেয়েটা সকালে আমাকে ওই কথা বললো কেন? কোন কথা? এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আম্মুকে এখন কথাটা বললে তো সমস্যা হবে। না না আম্মু, কিছু না, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে ফ্রেশ আয়, মেয়েটার সাথে একটু পরিচিত হয়ে নে। মেয়েটা যেহেতু এই বাসাতেই থাকবে, তো ওর তো একটা সঙ্গী প্রয়োজন। আমার তো একটাই সন্তান, সেটা তুই। তাই তোকেই ওর সাথে সঙ্গ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখবো। আমি রুমে গেলাম। তাই বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল হাতে নিয়ে ফেসবুকিং করছি। এমন সময় হঠাৎ দরজায় নক। এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? আমি তাকে দেখি মেয়েটা। জি, ভিতরে আসুন। তারপর মেয়েটা আমার রুমে প্রবেশ করলো। আমি মেয়েটাকে বসার জন্য একটা চেয়ার এগিয়ে দিলাম। মেয়েটা চেয়ারে বসে বলতে শুরু করলো, আচ্ছা, আপনি যে আবির, সেটা সকালে বললেন না কেন? আসলে সকালে ব্যবহারের জন্য আমি দুঃখিত, কিন্তু আপনি সকালবেলা কি বলেছিলেন সেটা একবার মনে করেন। কি বলেছিলাম? আমি আপনার হবু জামাই। কথাটা শুনে মেয়েটা অনেক লজ্জা পেয়ে গেল। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলো, না মানে ইয়ে, কি ইয়ে করছেন? আসলে সকালে কথাটা বলেছি কারণ আমি সেখানে যাই। সেখানে আমাকে প্রথম দেখাই ছেলেরা প্রপোজ করে দেয়, তাই আমি ভাবলাম আপনিও হয়তো প্রপোজ করবেন, তাই মিথ্যে বলেছি। যেই না তার চেহারা, নাম রাখছে পেয়ারা। আমার খাইয়া কাম নাই আপনার মতো মেয়েকে প্রপোজ করব। নিজের চেহারা আয়না দেখেছেন? পেতনি একটা। কে? আমি পেতনি? পেতনি নয় তো কি? আমি পেতনি হলে আপনি একটা রাম ছাগল। কি? এই মেয়ে, কি বললেন? ও মা, কানে শোনেন না নাকি? বললেই পারতেন, তাহলে আগে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ও হ্যালো, আমি গানে শুনতে পাবো না কেন? আমি ঠিক শুনতে পাই, কিন্তু আপনি কি বললেন? ও আচ্ছা, তাহলে যদি শুনতে পারেন আমাকে দ্বিতীয়বার বলতে হবে কেন? আপনি আমাকে রাম ছাগল বললেন কেন? আপনি দেখতে একটা রাম ছাগলের মতো, তাই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কোথায় বেশি বেশি করলাম? যা করার আপনি তো শুরু করেছেন। আপনাকে তো আমি কি প্রপোজ করবেন তাই তো? করেন, অসুবিধা নাই। আপনার মতো কত ছেলে আমাকে প্রপোজ করলো, আমার কাছে অবশ্য আপনার কোনো পাত্তা নাই। ও হ্যালো মিস পেতনি, আপনার থেকে না অনেক সুন্দর সুন্দর মেয়েরা আমার পিছনে পড়ে আছে, আমি তাদের দিকে ফিরেও তাকাই না, আর আপনি। আহা,
সেটা চেহারা দেখলেই বোঝা যায়। মেয়ে কেন, একটা ছেলেও ফিরে তাকাবে না মনে হয়। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? প্রথম দিন আপনাদের বাসায় আসছি, আপনার সাথে ঝগড়া করতে চাই না। সবাই বলে ব্যবহারে বংশের পরিচয়, আপনার ব্যবহারটা তো দেখলাম। থাক, বাকিটা পরে দেখা যাবে। কি আপনাকে আজকে আমি তাই বলে আমি বিছানা থেকে বালিশটা নিয়ে মেয়েটার দিকে ছুঁড়ে মারলাম। মেয়েটা দৌড়ে রুম থেকে পালিয়ে গেল। দৌড়ে পালাবে কোথায়? আমার বাড়িতে থাকতে হবে। এখন না, পরে দেখাবো মজা। রাতে খাওয়ার জন্য আম্মু ডেকে গেল। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, হঠাৎ কে যেন আমার পায়ের উপর লাথি দিল। আউ! কি রে বাবা, কি হলো? এমন চিৎকার করে উঠলো কেন? আমি সামনে তাকিয়ে দিই সে মেয়েটা কিলকিল করে আসছে। কই আম্মু? কিছু না, এমনি। তোমাকে পরে মজা দেখাবো চন্দু। তাহলে এভাবে চিৎকার করে উঠলে কেন? আমার মন চাইছে তাই চিৎকার করছি, আরো করব। তোমাদের কোনো সমস্যা? উফ, এই পাগল ছেলেটাকে নিয়ে আর পারি না। তোমাদের আমাকে নিয়ে কে পারতে বলেছে বলো? আন্টি, ওর কথা বাদ দেন তো। খাওয়ার সময় কথা বলতে নেই, কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি খাবার খান না, আপনাকে কে বারণ করেছে? এত কথা বললে কি খাওয়া যায় নাকি? তো আপনাকে কি খেতে বলছে? এবার খায়েন না। আবির, হচ্ছেটা কি? মেহমানের সাথে ভদ্রভাবে কথা বল। আইসে আমার মেহমান। হয়েছে হয়েছে, এবার সবাই চুপচাপ খাবার খাও। সবাই চুপচাপ খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। আমার যে কতটা রাগ হচ্ছে মেয়েটার উপর। মেয়েটার সাহস কত আমার গায়ে লাথি দেয়! ওকে তো আমি উচিত শিক্ষা দেব। রাতে এমন হাজারো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য রেডি হচ্ছি। এমন সময় আম্মু এসে বলল, আবির, কলেজে যাচ্ছিস? হ্যাঁ আম্মু, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, কলেজে যখন যাচ্ছিস তাহলে নাদিয়াকে তোর সাথে কলেজে নিয়ে যাই একটু। মেয়েটা একা একা কলেজে যাবে কি করে? নাহিদা? সেটা আবার কে? আরে, আমার বান্ধবীর মেয়ে। তোমার বান্ধবীর মেয়ে তুমি নিয়ে যাও, আমি কেন নিয়ে যাব? আবির, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি দেখছি মেয়েটা আমাদের বাসায় আসার পর থেকে তুই এর পেছনে লেগে আছিস। সমস্যাটা কি? আমি ওর পেছনে লেগে আছি না ও আমার পেছনে লেগে আছে? হায় রে আজব দুনিয়া। মা, তুমি কোন পক্ষে, আমার পক্ষে নাকি শত্রু পক্ষের? কি যাতা বলছিস? হ্যাঁ, মেয়েটা তোর শত্রু হতে যাবে কেন? সেটা তুমি না আম্মু, আমি ভালো জানি। চুপ, তোর আর কোনো কথাই শুনতে চাই না। তুই মেয়েটাকে সাথে করে নিয়ে যাবি কলেজে, ব্যাস। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি এখনই চলে যাব। আর ওই মেয়েটার শাস্তে তো আজকে দিন লেগে যাবে। আমি তো রেডি হয়ে আছি, আর আমার সাজতে সারাদিন লাগে না। দরজার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার রুমের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আবির, যা, ওকে নিয়ে কলেজে যা। আর রাস্তায় কোনো বেয়াদবি করবি না বলে দিলাম। যথা আজ্ঞা মা। আমি তো আর কারোর সাথে বেয়াদবি করতে যাই না, অন্যরা আমার সাথে করতে আসে। কি বললেন? আমি আপনার সাথে বেয়াদবি করতে চাই? তা নয়তো কি? এই, তোর এবার ঝগড়া থামাবি? সেই কাল থেকে যখন মেয়েটা এসেছে তখন থেকে দুজনের ঝগড়া। উফ, আমার আর এসব ভালো লাগে না। আচ্ছা আম্মু থাকো, কলেজে গেলাম। মেয়েটাকে নিয়ে আমি কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে দুজনে কলেজে চলে গেলাম। কলেজের গেটের সামনে দুজনে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে কলেজের ভিতরে ঢুকছি। আমার হারামি বন্ধুগুলো দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জানি ওরা কেন এমন অবাক হয়ে তাকিয়ে আছে, যে আমাকে কি কোনো মেয়ে ভুল করে তাকায় না? সে আমার সাথে একটা অপরূপ সুন্দরী মেয়ে একসাথে এক রিক্সায় কলেজে আসলো। মেয়েটাকে নিয়ে আমি ওর ক্লাসরুমে পৌঁছে দিয়ে আমার বন্ধুদের কাছে ফিরে এলাম। হারামিগুলোর কাছাকাছি যেতেই সবাই আমাকে ঘিরে ধরলো। মামা, মালটা কে রে? মালটা তোর সাথে কেমনে সম্ভব মামা? আরে সালা, তোর আমাকে না বুঝলি অন্য কেউ কি আমাকে বুঝবে না? হ্যাঁ, তাই নাকি? আরো মামা বল না মেয়েটাকে। আরে তোদের কালকে একটা মেয়ের কথা বলেছিলাম না, এটাই ওই মেয়ে। মামা, বলিস কি? এত সুন্দরী একটা মেয়ে তোর হবু বউ? মামা, পার্টি তো আজকেই দিতে হবে।
আরে চুপ সালা, ও আমার হবু বউ না। তাহলে আসলে মেয়েটা আমার আম্মুর বান্ধবীর মেয়ে, আমাদের কলেজে ভর্তি হয়েছে, তাই আমাদের বাসা থেকে পড়াশোনা করবে। তাহলে তো ভালোই হয়। মামা মালটার সাথে ভাও করে দে না। আরে সালা, এটা থানি লঙ্কা, এগিয়ে নিয়ে ওইসব কল্পনা করিস না। তুই বললেই হলো নাকি? মেয়েটা দেখতে সুন্দরী। মনে হচ্ছে প্রথম দেখে প্রেমে পড়ে গেলাম। কন্ট্রোল ইউর সেলফ ব্রাদার, প্রথম দেখায় প্রেমে পড়া ঠিক না। আর আমি যখন বলছি মেয়েটা ধানি লঙ্কা, তাহলে বিশ্বাস করছি না কেন? তুমি যে নিজের জন্য এটাকে সেটা করতে চাচ্ছিস নাকি আমরা বুঝি না? কি তোর এতদিন আমাকে এই চিনলি? তোকে চেনার কি আছে? তুই যে একটা মাল। এই সালা, কি বললি? আমি মাল? হ্যাঁ তাই তো। আচ্ছা যা, লাগবে না ওটা, তোর জন্য দিয়ে দিলাম। না ভাই, লাগবে না, তুই নিয়ে নে। ওরকম বজ্জাত মেয়ে আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে কাকে নেই। আচ্ছা এখন চল ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে নাহিদাকে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মাঝখানে হঠাৎ করে নাহিদা রিক্সাওয়ালাকে বলতে লাগলো, মামা রিক্সা থামান। কেন, কি হয়েছে? রিক্সা থামাবে কেন? আরে মামা রিক্সা থামান তো। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই মেয়েটা রিক্সা থেকে নেমে দৌড়ে পাশে একটা ফুচকার দোকানে চলে গেল। আমি তা দেখে পুরো অবাক। হায় রে আল্লাহ, ফুচকার জন্য এভাবে রাস্তার মধ্যে কেউ নেমে দৌড়দৌড়ি করা কি ঠিক? এটা কি হলো? কোনটা কি হলো? আপনি এভাবে রিক্সা থামিয়ে দৌড়ে নেমে আসলেন কেন? ফুচকা হচ্ছে আমার ফেভারিট। ফুচকার দোকান দেখেছি, আমার মাথা ঠিক ছিল না, তাই দৌড়ে চলে এসেছি। ফুচকা এটা কোনো খাবার জিনিস হলো নাকি? এই যে মিস্টার, আমাকে যা বলার বলুন, ফুচকাকে নিয়ে কিছু বলবেন না। আলবাত বলবো, 100 বার বলবো। কথা কম বলেন তো, আমাকে ফুচকা খেতে দিন। মামা একটা স্পেশাল ফুচকা বানান। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে নাহিদার হাতে দিল। মেয়েটা ফুচকার প্লেট হাতে নিয়ে আরাম করে চেয়ারে বসে তৃপ্তি করে ফুচকা খেতে লাগলো। আমি মেয়েটার দিকে এক পলকে তাকিয়ে আছি। কত তৃপ্তি করে মেয়েটা ফুচকা খাচ্ছে। মেয়েটা বাসায় আসার পর থেকে মেয়েটার দিকে ভালো করে তাকাতে পারিনি, সারাক্ষণ ঝগড়া হয়েছে। কিন্তু এখন মেয়েটার দিকে তাকিয়ে দেখছি মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। সত্যি মেয়েরা এত সুন্দর হতে পারে তা না দেখলে বোঝা সম্ভব না। আমি এক পলকে নাহিদার দিকে তাকিয়ে আছি। নাহিদা কখন যে ফুচকার প্লেট শেষ করে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আমি খেয়ালই করিনি। এই যে হ্যালো, এইভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? আপনাকে? কি? না মানে, ও সরি, আপনার খাওয়া দিচ্ছিলাম। আপনার খাওয়া শেষ? শেষ। এবার চলুন বাসায় যাই। চলুন। তারপর দুজনে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরবেলা একটা ঘুম দিলাম। অনেকদিন হলো ছাদে যাই না, তাই বিকালবেলা ছাদে গেলাম। ছাদে গিয়ে একা একা দোলনায় বসে আছি। একটু পর হঠাৎ কে যেন পিছন থেকে ডাক দিল। এই যে মিস্টার। আমি পিছনে তাকিয়ে দেখি নাহিদা দাঁড়িয়ে আছে। ও আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন? আমি ভাবলাম এই বিকেলবেলা আবার কোন প্যাদ নিয়ে আমাদের ছাদে আসলো। আমাদের ছাদে তো কোনো মেয়ে আসে না। আপনি আবার শুরু করলেন? আমি আবার কি করলাম? আমি তো এমনি বললাম আমাদের বাসায় কোনো মেয়ে মানুষ নেই, আপনি নতুন আসছেন তাই আর কি। তাই? আর কি কি লাগে? কিছু না। কিছু বলবেন কি? কিছু বলবো না, এমনি আপনার রুমে গেলাম, দেখলাম আপনি নাই। আন্টিকে বললাম, আন্টি বললো আপনি সাথে, তাই আসলাম আর কি। ও আচ্ছা। ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আসুন, বসুন। বসতে বলার জন্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। এই বিকেলবেলা একা একা সাথে কি করেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন নাকি? আমার আবার গার্লফ্রেন্ড? এমন হা হা করে হাসছেন কেন? যে আমার দিকে মেয়েরা ভুলেও তাকায় না সে আমার গার্লফ্রেন্ড। আসবো না তো কি করবো? এই তো সত্য কথাটা বলে দিয়েছি। খুব তো সকালে চাপা মারলেন। না মানে ইয়ে। আর মানে করতে হবে না, যা বুঝার বুঝে গেছি। চাপা পাস একটা। নাহিদা হামাগুড়ি দিয়ে হাসতে লাগলো। মেয়েটা যে কি পরিমাণ হাসছে তা বলার বাইরে। আমিও বোকার মতো দাঁড়িয়ে আছি, কি আর করব, নিজের দোষ নিজে প্রকাশ করছি। নাহিদা হাসছে আর আমি তার দিকে এক পলকে তাকিয়ে আছি।
নাহিদার হাসিটা যে এত মিষ্টি তা আমার আগে জানা ছিল না। নাহিদা যখন লক্ষ্য করলো আমি তার দিকে এক পলকে তাকিয়ে আছি, তখন সে হাসি থামিয়ে দিল। এই যে মিস্টার, কি দেখছেন এভাবে? কই কিছু না তো। আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই, বুঝেছেন? আমাকে পটানো অত সহজ না। পেতনিকে যাবো আমি পটাতে, দুনিয়াদের মাইয়ে নাই নাকি? আপনি আবারও শুরু করলেন? আমি শুরু করলাম নাকি আপনি শুরু করলেন? আপনার সাথে কথা বলাই বৃথা, থাকেন আপনি একা বসে। ভাবলাম যে একটু গল্প করব, তা না। লাগবে না আপনার গল্প করা, আগে নিজেকে সংশোধন করেন, তারপর আমার কাছে আসবেন। আচ্ছা ঠিক আছে, কথাটা মনে রাখেন। এতে মনে রাখার কি আছে? আচ্ছা মনে রাখা লাগবে না, আমার মনে থাকলেই হবে। আপনি থাকেন, আমি গেলাম। আরে যান যান, আপনাকে এখানে কি আসতে বলেছি আমি? এইভাবে অপমান, এই অপমান আমরা সহ্য করব না। থাকেন আপনি, আপনাকে আর বিরক্ত করতে আসবো না। মেয়েটা অভিমান করে ছাদ থেকে নেমে গেল। এই রে, মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল। আচ্ছা যাক, পরে সরি বলে নেওয়া যাবে। তারপর আমি আরো বেশ কিছুক্ষণ ছাদে বসে থাকার পর নিচে চলে আসলাম। একা একা রুমে ভালো লাগছিল না, তাই ড্রয়িং রুমে গিয়ে টিভিতে চালু করলাম। রিমোট টিপতে টিপতে হঠাৎ করে টম অ্যান্ড জেরি আটকা পড়ে গেলাম। সেই ছোট্টবেলায় কত মজা করে সব বন্ধুরা একসাথে বসে টম অ্যান্ড জেরি দেখতাম। হায় রে, সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল, কত মিস করি সেই দিনগুলোকে। সোফায় বসে টম অ্যান্ড জেরি দেখছি আর হাসতে হাসতে সোফার উপর হামাগুড়ি খাচ্ছি। হঠাৎ কে যেন পিছন থেকে এসে বলতে শুরু করলো, দেখো বাচ্চাদের মতো কেমন টম এন্ড জেরি দেখছে। ও হ্যালো, টম অ্যান্ড জেরি দেখার মজা আপনি কি বুঝবেন? জীবনে কোনোদিন মজা কি জিনিস উপভোগ করেছেন? সব শুধু আপনি করেন, আমরা তো বানের জলে ফেসে এসেছি। আচ্ছা, সবসময় আপনার এইসব উল্টোপাল্টা কথা না বললে হয় না? ও, এখন আমি শুধু সবসময় উল্টোপাল্টা কথা বলি, আর কেউ উল্টোপাল্টা কথা বলে না? আচ্ছা সরি বোন, আমার ভুল হয়ে গেছে। এই তো লাইনে আসো বাচ্চা। আচ্ছা একটু রিমোটটা দেন না, নাটক দেখবো। কি সেই ইন্ডিয়ার বস্তা বসা মার্কা সিরিয়ালগুলো দেখবেন, তাই তো? ও, আপনি না বাচ্চাই রয়ে গেলেন। এই যুগে কেউ ইন্ডিয়ান সিরিয়াল দেখে? বাংলাদেশের কত সুন্দর সুন্দর রোমান্টিক নাটক সম্প্রচার হয়, সেগুলো কোনোদিন দেখেছিলেন? তাই নাকি? কোথায়? আমি তো জানতাম না। রিমোটটা দেন, দেখাচ্ছি। একবার দেখলে প্রেমে পড়ে যাবেন। কার প্রেমে পড়ে যাব? আপনার? ওফ, সব সময় এত বেশি কথা বলেন কেন? আমি নাটকের প্রেমে পড়ে যাওয়ার কথা বলেছি। ও, এই নিন রিমোট। তাই বলে আমি মেয়েটার দিকে রিমোট দিয়ে এগিয়ে দিলাম। মেয়েটা সোফায় এক পাশে এসে বাংলা রোমান্টিক নাটক চালু করে দিল। দুজনে সোফায় বসে রোমান্টিক নাটক দেখছি। ইস, বাংলাদেশি নাটকগুলো যে এত রোমান্টিক হয় তা তো আমার জানা ছিল না। আমি তো প্রথম থেকে নাটকের প্রেমে পড়ে গেলাম। যে নাটকটা দেখছিলাম, নাটকের নাম এ বেটার লাভ স্টোরি। সত্যি নাটকটা এত রোমান্টিক ছিল বলার বাহিরে। আমি প্রথম দেখায় রোমান্টিকতা কিছুটা উপলব্ধি করতে পারলাম। এতদিন রোমান্টিকতা কি জিনিস উপলব্ধি করতে পারিনি, কারণ আমি কোনোদিন রোমান্টিক কিছু দেখি নাই। আমার মনে আস্তে আস্তে রোমান্টিকতার ছোঁয়া ঢুকে যাচ্ছে। নাহিদা আমার পাশে বসে এক পলকে টিভির দিকে তাকিয়ে আছে, আর আমি একবার নাহিদার দিকে তাকাচ্ছি, একবার টিভির দিকে তাকাচ্ছি। আমার মনে হচ্ছে ইস, আমিও যদি একটা প্রেম করতে পারতাম। যাই হোক, মনের মধ্যে থেকে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিলাম, কারণ আমার দ্বারা প্রেম সম্ভব না। এরপর রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাহিদাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে এসে নাহিদা তার ক্লাসে, আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আমার বন্ধুগুলো যে এত হারামি কি বলবো, আজকেও নাহিদাকে নিয়ে শুরু করে দিয়েছে। তো মামা, জল কত দূরে গেলো? জল কত দূরগুলো মানে? আরে শালা, নাইদের সাথে তোর ইন্টু মিন্টু আর কি। দূর শালা, তুই আর ভালো হবি না। আমাকে দেখে কি মনে হয় ওর সাথে আমি প্রেম করবো? সারাক্ষণ দুজনে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকি। আর ও যে মেয়ে, ওর সাথে আমার হবে না। কি বললি মামা, টম এন্ড জেরি? তাহলে তো মামা হয়ে গেছে কাম। মানে তুই কি বলতে চাচ্ছিস? সবে তো ঝগড়া শুরু, আস্তে আস্তে ঝগড়ার গভীরতা বাড়বে, তারপর আস্তে আস্তে সেই ঝগড়া থেকে বিন্দু বিন্দু করে ভালোবাসা জন্ম নেবে। ছাই হবে, ওর সাথে আমার জীবনে কোনো কিছু হবে না। আর ওকে নিয়ে আমি কোনো চিন্তাও করি না। এখন না করলেও কিছুদিন পর এমনি করবি। আচ্ছা, তুই এসব কথা বাদ দিবি? আচ্ছা এইসব কথা বাদ। হৃদয়, আজকে আমাদের বাসায় একটা হেভি পাখি এসেছে, যাবি নাকি আমাদের বাসায়? আরে মামা, আবার বলতে হবে নাকি? আগে বলবি না নতুন পাখি এসছে?
আচ্ছা তাহলে আজকে আমার সাথে আমার বাসা যাস। আপনি তুইও যাবি নাকি? আমার এসবের দরকার নেই, তোরা যা। আমি ভালো আছি, ভালো থাকতে চাই। এ আইছে আমার ভালো পোলা। তোরা যা তো, আমি ক্লাসে গেলাম। হ্যাঁ যা যা, একটা কাজে তো পারিস, সারাদিন পড়াশোনা নিয়েই থাক, জীবনে মজা কি জিনিস বুঝবি না। আমি বুঝতেও চাই না, তোরা থাক, আমি গেলাম। সবাইকে বিদায় দিয়ে আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে কিছুই ভালো লাগছে না। আর আমিগুলো কেউ আমার সাথে ক্লাসে আসলো না। বন্ধু বান্ধব ছাড়া কি ক্লাস জমে? রোজ চাই। আর ক্লাসে আসবো না কাল থেকে। ক্লাস শেষ করে আজ নাহিদাকে না নিয়েই বাসায় চলে আসলাম। বাসায় আমাকে একা আসতে দেখে আম্মু বলল, কি রে আবির, তুই একাই বাসে আসছিস কেন? নাহিদা কোথায়? আমার তো ক্লাস আগেই শেষ, তাই আমি আগেই চলে এসেছি। তোর ক্লাস আগে শেষ হয়ে যেতে কি হয়েছে? মেয়েটাকে একবার একা ফেলে আসবি? মেয়েটা এখানে নতুন, রাস্তাঘাট ঠিক মতো চেনে না, যদি কিছু হয়ে যায়? আমি কি করবো, একা একা বসে থাকবো নাকি? তুই এক্ষুনি কলেজে যা, ওকে নিয়ে তারপর বাসায় আসবি। আমার কি বলো এসব? আমি আবার কলেজে যাবো? হ্যাঁ, তুই আবার কলেজে যাবি, কলেজে গিয়ে নাহিদাকে নিয়ে তারপর বাসায় আসবি। ধ্যাত, এসব আর ভালো লাগে না। তোকে যেতে বলেছি, যা। কি আর করার, মাতৃ আজ্ঞা। আমি বাসা থেকে বেরিয়ে আবার কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি মেয়েটা বান্ধবীদের সাথে খুব মজা করছে। আমি তাড়াতাড়ি করে নাহিদার কাছে গেলাম। নাহিদা, কোথায় ছিলেন এতক্ষণ? আপনাকে পুরো কলেজ খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। আমি এখানেই ছিলাম। আপনার ক্লাস শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। আচ্ছা, তাহলে বাসায় চলে যাই। এখনই বাসায় যাবো না, চলেন না আজকে একটু ঘুরে আসি। এখন কোথাও যাওয়া যাবে না। প্রথমে বাসায় যাবো, ফ্রেশ হবো, লাঞ্চ করবো, তারপর ভেবে দেখবো কোথাও যাওয়া যায় কিনা। আচ্ছা, আপনি এমন কেন? সব সময় এমন করে। তো আর কি করবো, ক্লান্ত শরীরে কোথায় যাবো? হ্যাঁ, আমাদের কলেজের পাশেই নাকি একটা সুন্দর পার্ক আছে। আছে তো। চলেন না পার্কটাতে ঘুরে আসি। এই দুপুরবেলা পার্কে? অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর নাহিদাকে নিয়ে আমি পার্কে দিয়ে গিয়ে হাঁটা ধরলাম। কলেজ থেকে 5 মিনিটের রাস্তা, তাই রিক্সা নিলাম না। দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম। পার্কে ঢুকে পার্কের চারপাশে সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখে নাহিদা বলে উঠল, ওয়াও, এত সুন্দর পার্ক, চারপাশে এত সুন্দর পরিবেশ, এমন সুন্দর জায়গা আছে, আমাকে আগে বলেননি কেন? বলার সুযোগ আর হলো কোথায়? সারাক্ষণ তো দুজনে ঝগড়া লেগে গেল। আচ্ছা যান, আজকে থেকে আর ঝগড়া করবো না। সত্যি আপনি আমার সাথে ঝগড়া করবেন না? না, করবো না। আচ্ছা, দেখবো নি। দেখেন। তারপর দুজনে বেশ কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন হলো আমার গিটারটা বাক্সবন্দি হয়ে আছে। আমার অনেক স্বাদের গিটার, অনেক শখ করে গিটার কিনেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে গিটার বাজানোর সময় পাই না। আজকে গিটারটা বাক্স থেকে বের করে ছাদে নিয়ে গেলাম। ছাদে গিয়ে দোলনায় বসে গিটারের সুর আনলাম। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। নদী কেন যায় সাগরের ডাকে, চাতক কেন বৃষ্টির আশায় থাকে, যদি বুঝতে চাও। গানটা শেষ করতেই হঠাৎ পিছন থেকে হাততালির শব্দ আমার কানে ভেসে উঠল, সাথে কারো আওয়াজ। বাহ, আপনি তো বেশ সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ প্রশংসা করার জন্য। আসলে গান গাওয়া আমার পেশা না, তবে গান গাইতে আমার ভালো লাগে, তাই শখ করে গিটার কিনেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে গান গাওয়ার সময় পাই না। এখন থেকে রোজ আমাকে গান শোনাতে হবে। কেন? আপনার গানের সুর শুনে আমি মুগ্ধ হয়েছি তাই। ওরে বাবা, বলেন কি? আপনার গানের সুর সত্যি অনেক সুন্দর। যাক, কেউ একজন আমার সুরের কদর দিল।
আচ্ছা আরেকটা গান শোনান না প্লিজ। আচ্ছা বলেন, কোন গান শুনতে চান? যে কোনো একটা রোমান্টিক সং। ওকে, কোন গানটা গাওয়া যায়, কোন গানটা গাওয়া যায়? হ্যাঁ, পেয়েছি। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়েলে হাওয়ায় তো আচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব। তোর দুষ্টুমিতে আর আমি ইচ্ছে মেশাবো। গানটা শেষ করতেই না করতেই আবার হাততালি। বাবা, আপনি এত সুন্দর গান কি করে করেন? জানি না, আপনার তো গায়ক হওয়া উচিত। আমি গায়ক হতে চাই না, যেমন আছি ভালো আছি। গায়ক হলে আমি সেলিব্রিটি হয়ে যাব, তখন আমার অহংকার বেড়ে যাবে। আর আমি চাই না অহংকারী হতে, চাই যেমন আছি ভালো আছি। বাহ, খুব ভালো যুক্তি তো। ভালো তো হবেই। আচ্ছা, আমার কথা বাদ দেন। আপনি আমাদের বাসায় আসার পর থেকে তো আপনার সাথে ভালো করে কথাই হলো না। এবার আপনার কথা বলেন। আমার কথা কি বলবো? তেমন কিছু না, আপনার জীবন কাহিনী, কয়টা প্রেম করেছেন, আপনার পছন্দের মানুষ কে কে, আপনি কাউকে পছন্দ করেন কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসব আবার বলা লাগে নাকি? যদি বলতে না চান তাহলে দরকার নেই, এমনি বললাম আর কি। ভালো লাগলে বলবেন, না লাগলে নেই। ছোটবেলা থেকে আমি আর 10টা মেয়ের মতো নয়। মা বাবার খুব আদরের মেয়ে তো। মা বাবার খুব আদরে বড় হয়েছি। সবসময় লেখাপড়া ছাড়া অন্য কিছুতে মনোযোগী হইনি। প্রেম ভালোবাসা এক প্রকার বলতে পারেন সবসময় এড়িয়ে চলেছি। কেন কেন, প্রেম ভালোবাসা ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু আজকালকার যুগে ভালোবাসা যে মূল্য, ভালোবাসলে কষ্ট পেতে হয়, তাই কখনো কাউকে ভালোবাসিনি। আচ্ছা, আপনাকে এ পর্যন্ত কতজন প্রপোজ করেছিল? তা তো ঠিক মনে নেই, কারণ আমাকে অনেকেই প্রপোজ করেছে। আচ্ছা, আপনাকে এতজন প্রপোজ করেছে, আপনার কাউকে ভালো লাগেনি? না, আমার ভালো লাগেনি। ভালো না লাগার কোনো কারণ? আমি কারো দিকে আমার দৃষ্টিতে তাকাইনি, যাতে তাকে আমার ভালো লাগবে। ও আচ্ছা, তো সারা জীবন কি আপনি সিঙ্গেল থাকবেন এমন ইচ্ছে? দেখি যদি ভালো কাউকে পেয়ে যাই, লাইফ লাইন বানাবো। বাহ, আপনি লজ্জাও পান? কেন, লজ্জা পাওয়া যাবে না বুঝি? না, যাবে। কিন্তু কিন্তু কি? কিছু না, বাদ দেন। এভাবে দুজনে বেশ কিছুক্ষণ গল্প করলাম। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আমাদের মধ্যে আর কোনো ঝগড়া হয় না। আমি প্রতিদিন নাহিদাকে নিয়ে কলেজে যাই। কলেজ শেষ হলে আবারও দুজনে একসাথে বাসায় আসি। একদিন কলেজ শেষে বাসায় ফিরছি, আবারও নাহিদার চেঁচামেচি। মামা, রিক্সা থামান। আজকে আবার কি হলো? আমার জন্য আইসক্রিম নিয়ে আসো, যাও। আইসক্রিম? তাড়াতাড়ি নিয়ে আসো। কয়টা আনবো? একটা। আমি খাবো না? না, তুমি চেয়ে চেয়ে দেখবে। এটা কেমন কথা? এটাই কথা, তুমি নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রিক্সা থেকে নেমে আইসক্রিম নিয়ে আসলাম। আইসক্রিম নিয়ে এসে নাহিদের হাতে দিলাম। এই নাও তোমার আইসক্রিম। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে। নাহিদা আইসক্রিম খাচ্ছে আর আমি চেয়ে চেয়ে তার খাওয়া দেখছি। আমার চেয়ে থাকা দেখে নাহিদা বলল, কি আইসক্রিম খাবে? দিলে কে না খায়? কিছু বললে নাকি? কই কিছু না তো। আচ্ছা এই নাও আইসক্রিম খাও। তোমার কম পড়ে যাবে তো। আরে অসুবিধা নাই, অল্প একটু নাও। আচ্ছা। তারপর দুজনে একটা আইসক্রিম ভাগাভাগি করে খেলাম। আমার খুব আনন্দ লাগছে। এই সামান্য কয়েকদিনে নাহিদার প্রতি আমার বেশ একটা মায়া জমে গেছে। কেন জানি নাহিদাকে আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু হয়ে গেছে। কেন জানি না, সবসময় নাহিদার আশেপাশে থাকতে খুব ভালো লাগে। নাহিদা, একটা কথা বলবো? বলো, কি বলবে? আমি তো বাকিটার বলতে পারলাম না। তুমি কি? না, কিছু না। আমি যে নাহিদাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। নাহিদাকে আমার ভালোবাসার কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে গিয়েও বলতে পারলাম না। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বাধা দেয়। হঠাৎ করে যদি তাকে ভালোবাসার কথা বলি, কিন্তু সে যদি রাজি না হয়, তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, আমি চাই না আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে গেল। এখন আমি নাহিদাকে ছাড়া কিছু ভাবতেও পারি না। আমার পুরোটা জুড়ে শুধু নাহিদা। নাহিদাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি কিছুতেই বলতে পারি না। আমার খুব ভয় হয়। আবির,
বেশ কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন অন্যরকম হয়ে গেছিস। তোর সমস্যাটা কি হয়েছে বলতো? কই কিছু হয়নি তো। সত্যি কিছু হয়নি? আবার কি হবে? তুই কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? তুই কিসের কথা বলছিস বলতো? তুই ভালো করে বুঝতে পারছিস আমি কিসের কথা বলছি। তুই যে নাহিদাকে ভালোবাসিস সেটা ওকে বললেই পারিস। আমি ওকে ভালোবাসি, কথাটা বলতে পারবো না রে। কেন পারবি না? কেন? আমার খুব ভয় হয় যদি রাজি না হয় আর আমি ওকে হারিয়ে ফেলি। আরে বেটা, কিছু হবে না। তুই দেখিস না আমি নাহিদারও তোর প্রতি আকর্ষণ কত। আমার মনে হয় নাহিদাও তোকে পছন্দ করে। আরে ধুর, আমার মতো একটা ছেলেকে নাহিদা পছন্দ করবে? তোকে পছন্দ না করার একটা কারণ বল। জানি না। তাহলে তোর সমস্যাটা কি বলে দে। না রে, আমি পারবো না। আচ্ছা, তোকে বলতে হবে না, আমি ওকে বলে দিচ্ছি। এই না, একদম না, তুই ওকে কিচ্ছু বলবি না। আচ্ছা, তুই এইভাবে আর কতদিন কষ্ট পাবি? যতদিন কষ্ট সহ্য করতে পারবো। দোস্ত, এভাবে নিজেকে কষ্ট দিস না। থোড়া থাক, আবার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবি তুই? আমার একটু বাসায় কাজ আছে, তোরা থাক। আরে নাহিদার তো ক্লাস শেষ হয়নি, ওকে নিয়ে যাবি না? না রে, ভালো লাগছে না, ও একাই যাবে। আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস। তাই বলে সবার থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসলাম। দিন দিন কেমন যেন গৃহবন্দীর মতো হয়ে যাচ্ছি। কারোর সাথে মেলামেশা করতে ইচ্ছে করে না, কারণ যাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছি তাকে ভালোবাসি কথাটা বলতে পারছি না। মনের মধ্যে একটা অজানা ভয় সবসময় কাজ করে, যদি নাহিদাকে আমি হারিয়ে ফেলি। না না, আমি নাহিদাকে হারাতে দেবো না। আমি রুমে এসে চুপচাপ শুয়ে আছি। নাহিদার কলেজ শেষে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে আসলো। আবির, ভেতরে আসতে পারি? পারমিশন নিতে হবে নাকি? আচ্ছা, কিছু বলবে কি? আজকে আমাকে রেখেই বাসায় চলে আসলে যে? এমনি ভালো লাগছিল না, তাই আগে বাসায় চলে এসেছি। আচ্ছা, একটু ঘুরতে নিয়ে যাবে আজকে? শরীরটা ভালো লাগছে না আজকে। কেন, কি হয়েছে তোমার? মাথাটা কেমন জানি একটু ব্যথা করছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তেল নিয়ে আসছি, তোমার মাথায় তেল দিয়ে দেই, ভালো লাগবে। তুমি আবার এত কষ্ট করতে যাবে কেন? আরে ধুর পাগল, এতে কষ্টের কি আছে, তুমি বসো, আমি তেল নিয়ে আসছি। তারপর নাহিদা তেলের বোতল নিয়ে আসলো। তারপর আমার পাশে বসলো। নাও, আমার কোলের উপরে মাথা রেখে শুয়ে পড়ো, আমি মাথায় তেল দিয়ে দেই। আচ্ছা। আমি তো মনে মনে মহা খুশি হয়ে গেলাম। তারপর আমি নাহিদার কোলে আমার মাথা রেখে শুয়ে পড়লাম, আর নাহিদা আমার মাথায় তেল দিয়ে দিতে লাগলো। প্রাণটা জড়িয়ে গেল। আগের থেকে বেশ আরাম লাগছে। পাগলিটার হাতে জাদু আছে বলতে হবে, কত সুন্দর করে মাথায় তেল দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে সারাটা জীবন এমনি করে নাহিদার কোলে মাথা রেখে শুয়ে থাকি। নাহিদার কোলে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। নাহিদাটাকে ঘুম ভাঙলো। আয় আবির, আবির কি হলো, কথা বলছো না কেন? কই কিছু হয়নি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয় শুনি? জানি না, বুদ্ধু একটা। তাই বলে আমার মাথাটা ওর কোল থেকে তুলে দৌড়ে ওর রুমে চলে গেল। কিছুই বুঝলাম না, মেয়েটা হঠাৎ করে কি হলো? তাহলে কি নাহিদাও আমাকে ভালোবাসে? না না না, এ কি করে হয়? ও তো আমাকে খুব ভালো একটা বন্ধু মনে করে, এতটুকুই। ও আমাকে ভালোবাসতে যাবে কেন? ধুর, এসব আবল তাবল চিন্তা ভাল লাগে না। আর আবল তাবল চিন্তা না করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। এরপর এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন নাহিদার আমার প্রতি কেয়ার কেমন জানি একটা বেড়ে যাচ্ছে। নাহিদা আবার অনেক কেয়ার নেয়, কিন্তু আজও আমি নাহিদাকে আমার মনের কথা বলতে পারলাম না। মেয়েটার সাথে প্রতিদিন সব সময় পাশাপাশি থাকি। প্রতিদিন একই রিক্সায় করে কলেজে যাই, কলেজ থেকে ফিরি। দুজনের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আমি ওকে একটু বেশি কিছুই ভাবি। বলতে পারে নাহিদা আমার পৃথিবী। না, আমি আর পাচ্ছি না। আজকে নাহিদা যে করেই হোক আমার মনের কথা বলবোই। আর কতদিন এভাবে মনের সাথে যুদ্ধ করব? সকালবেলা নাহিদাকে সাথে করে নিয়ে কলেজে গেলাম। নাহিদাকে রিক্সা থেকে নামিয়ে বললাম, নাহিদা, 1 ঘন্টা পর একটু দেখা করে তো, কথা আছে। এখন বলা যাবে না। না, 1 ঘন্টা পরই বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ক্লাস করে পডকাস্টের নিচে আসবো, তুমিও আসো। আচ্ছা। তারপর নাহিদা ক্লাসে চলে গেল। আমি রিক্সা নিয়ে ফুলের দোকানে গেলাম। ফুলের দোকানে গিয়ে বেশ কিছু তাজা গোলাপ ফুল কিনে নিলাম। আজকে কি যে খুশি লাগছে।
আজকে আমি নাহিদাকে আমার মনের কথা বলবো। আমার এতদিনের স্বপ্নে আসা সবকিছু আজকে পূরণ হবে, কিন্তু নাহিদা কি রাজি হবে? দুধ চাই, হবে না কেন? আমার সাথে কেমন ব্যবহার করে, তাতে তো আমার মনে হয় ও আমাকে ভালোবাসে। মনে মনে অনেক সাহস আর প্রবল বিশ্বাস নিয়ে কলেজে ফিরে এলাম। বটগাছের নিচে বসে আছি, কখন নাহিদা আসবে। কি ব্যাপার, 1 ঘন্টার কথা বলেছিলাম, 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু নাহিদা আসছে না কেন? ধুর, আর ভাল লাগে না, একটু যাই, এগিয়ে গিয়ে দেখি কি হলো। আমি নাহিদার খোঁজে সামনে এগিয়ে যেতে লাগলাম। আমি একটু সামনে যেতেই থমকে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটা আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? নাহিদা, নাহিদা এই ছেলেটার সাথে কি করছে? আর এই ছেলেটাই বা কে? নাহিদের সাথে হাত ধরাধরি করে কথা বলছে আর ঘুমাচাউচি করছে। আমার হৃদয়টা মনে হয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি আর সহ্য করতে পারছি না। আমার হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল। আমার চোখ দিয়ে অজরে বৃষ্টি ঝরতে লাগলো। আমি আর এক মুহূর্ত সেখানে থাকলাম না। সেখান থেকে চলে আসার সময় পিছনে ফিরে আরেকবার নাহিদার দিকে তাকালাম। দেখলাম ছেলেটা নাহিদাকে জড়িয়ে ধরলো। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কলেজ থেকে বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ রুবেল সামনে পড়ে গেল। কিরে আবির, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? না রে, কিছু হয়নি রে। আর কোথায় আমি কান্না করছি? আমি কান্না করছি না তো। কিছু তো একটা হয়েছে, বল কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। তোর কি মনে হয় আমি বোকা, আমি কিছু বুঝি না? সত্যি করে বল কি হয়েছে? তারপর আমি রুবেলকে সবকিছু খুলে বললাম। রুবেল সবকিছু শুনে বলল, তুই কি বলছিস এসব? নাহিদ এমন কাজ করবে আমি তো ভাবতেও পারছি না। আর আমার তো মনে হয় না নাহিদ সত্যি এমনটা করেছে। আমার আর কিচ্ছু জানতে হবে না, বুঝতে হবে না। তোরা ভালো থাক। তোরা ভালো থাক মানে? এই পাগল, তুই কি বলতে চাচ্ছিস? কিচ্ছু না, আমার আর কিছু ভালো লাগছে না রে, আমাকে যেতে দে। তাই বলে আমি রুবেলকে সরিয়ে সামনে এগোতে লাগলাম। আমার যখন মন খারাপ হয়, আমার একটা প্রিয় জায়গা আছে, সেখানে চলে যাই। আজকেও সেখানেই যাচ্ছি। চোখের জল মুছে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাচ্ছি। পা যেন আর চলছে না, হাঁটতে পারছি না, কিন্তু তবুও কষ্ট করে নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে বসে পড়লাম। নদীর পাড় আর আমার মধ্যে কতটা মিল। নদী বয়ে চলে এক প্রান্ত থেকে এক অপর প্রান্তে। তার কান্না কেউ দেখতে পায় না। তাহলে তাহলে আজ আমার চোখের জল সবাই কেন দেখছে? না, আমি আর কাঁদবো না। কিন্তু কি করব? চোখের জল বাধা মানছে না আজ। কেন না দেখে এতটা ভালোবাসতে গেলাম? এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার সব স্বপ্ন আসা সবকিছু শেষ। আমি নদীর পাড়ে বসে বসে কান্না করছি আর এসব কথা ভাবছি। অপরদিকে রুবেল আমার কলেজ থেকে বেরিয়ে পড়ার পর নাহিদার কাছে গেল। নাহিদার কাছে গিয়ে দেখলো নাহিদা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। রুবেল নাহিদার কাছে গিয়েও ওর হাতটা টেনে নিয়ে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এই নাহিদ, এইসবের মানে কি? কোন সবের মানে কি? তুমি ভালো করে বুঝতে পারছো আমি কিসের কথা বলছি? কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে আর ওর সাথে তোমার সম্পর্ক কি? কেন, কি হয়েছে? তুমি কি কিছুই বুঝো না? কি বুঝবো আর কি বলতে চাচ্ছ তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো না? না, পারছি না। আবির তোমাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে, এটা তুমি জানো না? নাকি তুমি জেনো না জানার ভান করো? আবির আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসে। তোমাকে সে অনেক ভালোবাসে, নিজের থেকেও অনেক বেশি। কিন্তু তুমি আজকে যা দেখালে, জানি না এবার আবির কি করবে। আমি আবার কি করলাম? আর আবির কি করবে? ওই ছেলেটার সাথে সম্পর্ক কি তোমার? আরে ওইটা আমার ছোটবেলার বন্ধু, অনেকদিন পর আজ হঠাৎ দেখা, তাই কথা বলছিলাম। তুমি জানো আবির আজ তোমাকে প্রপোজ করার জন্য এসেছিল? কই না তো। ও শিট, ওর সাথে তো আমার দেখা করার কথা ছিল। আবির এখন কোথায়? তুমি যখন ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে, তারপর ওই ছেলেটা তোমাকে জড়িয়ে ধরলো, এসব কিছু দেখে আবির আর নিজেকে ঠিক রাখতে পারেনি। কান্না করতে করতে কলেজ থেকে বেরিয়ে চলে গেল। কোথায় গেল কিছু বলতে পারবে? জানি না কোথায় গেছে, তবে আমার মনে হয় ও ওর পছন্দের জায়গায় গেছে। ওর পছন্দের জায়গা কোথায়? নদীর পার। আমাকে সেখানে নিয়ে চলো প্লিজ রুবেল। আচ্ছা, আমার সাথে চলো। তারপর রুবেল নাহিদাকে সাথে করে নিয়ে আবিরের খোঁজে নদীর পাড়ে চলে গেল।
রুবেলের ধারণা ঠিক। ওরা নদীর পাড়ে গিয়ে দেখলো আবির নদীর পাড়ে বসে বসে কান্না করছে। নাহিদা দৌড়ে গিয়ে আবিরের পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি এখানে এসে এভাবে কান্না করছো কেন? তোমার সমস্যাটা কি? আবিরের কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হলো, তাই সে চোখটা মুছে পিছনে ঘুরে তাকালো। আবির পিছনে তাকাতেই অবাক। কি নাহিদা, তুমি এখানে? আমি এখানে। তার আগে বলো, তুমি এখানে কি করছো? কই কিছু না তো, এমনি বসে আছি। তাহলে কান্না করছিলে কেন? কোথায় কান্না করছিলাম? আর কে বললো আমি কান্না করছিলাম? আবির, আমি সবকিছু দেখেছি। একটা মানুষকে এতটা ভালোবাসো, কিন্তু তাকে মুখ ফুটে একটাবার বলতে পারলে না। তুমি এতটা বোকা কেন? হ্যাঁ, ভালোবাসি মানে? আমি কাকে ভালোবাসি? আর তোমাকে এসব কথা কে বললো? রুবেল আমাকে সবকিছু বলেছে। রুবেল বলেছে মানে? আমি পিছনে ভালো করে তাকিয়ে দেখলাম রুবেল পিছনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। ও আচ্ছা, তার মানে সবকিছু মিলে প্ল্যান। আমাকে এতটা কষ্ট দিয়ে ওদের শান্তি হয়নি, আরো কষ্ট দিতে চায়। রুবেল, তুই ওকে কি বলেছিস? কোথায়? আমি কিছু বলিনি তো। আমি গেলাম ভাই, তোরা থাক, আমার কাজ আছে। তাই বলে রুবেল দৌড়ে পালালো। আমি রুবেলকে ধরার জন্য দৌড়ে দিতে লাগলাম, কিন্তু নাহিদা আমার হাত টেনে ধরলো। এই, তুমি কোথায় যাচ্ছ? হাতটা ছাড়ো, আমি আসছি। না না, তোমাকে তো ছাড়া যাবে না। আর এই হাতটা তো ছাড়ার জন্য ধরিনি। মানে? এই বুদ্ধু, তুমি আসলে একটা গাধা। এতদিন হয়ে গেল, তুমি আমাকে একটু বুঝলে না। আর তুমি আমাকে এতটা ভালোবাসো, আমাকে এতদিন বলনি কেন? তোমাকে হারিয়ে ফেলার ভয়ে। ভেবেছিলাম যদি ভালোবাসার কথা বলি, তাহলে যদি তুমি রাগ করে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দাও, তখন আমি কি করে থাকবো? আমি তো তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। ও আচ্ছা, তাই? কিন্তু এখন থেকে যে আমাকে ছাড়া থাকতে হবে? আমি তো তোমাকে ভালোবাসি না। যাও, ভালোবাসা লাগবে না, আমি চলে যাবো অনেক দূরে। এই চুপ, একটা থাপ্পড় দেবো। আমাকে চেনো? না। আমাকে যে ভালোবাসো, একটাবার প্রপোজ করছো? না। তাহলে কি করে ভাবলে আমি তোমাকে অ্যাকসেপ্ট করব? তাড়াতাড়ি প্রপোজ করো বলছি। করবো না, আমার বয়ে গেছে। তুমিও তো করতে পারো। আমি কেন করবো? হ্যাঁ, তাড়াতাড়ি প্রপোজ করো বলছি। আমার শার্টের কলার টেনে ধরে বলল, আচ্ছা, বলছি। ওরে বাবা, কি গুন্ডি মেয়ে! তাড়াতাড়ি বলো। কিভাবে বলবো? জানি না, কিন্তু অন্যরকম করে বলতে হবে, না হলে কিন্তু অ্যাকসেপ্ট করব না। ও বাবা গো! আচ্ছা বলছি। নাহিদা, তুমি কি আমার বাচ্চার মা হবে? হবে কি আমার গৃহিণী? হবে কি আমার বুড়ো বয়সে একসাথে বসে চা খাওয়ার সঙ্গী? হবে কি আমার মা বাবার আদরের ছেলের বউ? এইভাবে কেউ প্রপোজ করে? আমি করি। অ্যাকসেপ্ট করলে করো, না করলে নেই। আচ্ছা, করছি। হ্যাঁ, আমি হব তোমার বাবুর মা, হব তোমার গৃহিণী, সঙ্গী হব তোমার শেষ বয়সে একসাথে বসে চা খাওয়ার, হব তোমার মা বাবার আদরের ছেলের আর বউ। আই লাভ ইউ ফাগলি। আই লাভ ইউ আমার পাগলটা। তারপর দুজনকে জড়িয়ে ধরলাম। পৃথিবীতে আজকে সবার থেকে আমি অনেক বেশি খুশি। কেউ কল্পনাও করতে পারবে না আমি কতটা আজ খুশি, কারণ আমি আমার ভালোবাসাকে আপন করে পেয়েছি। দুজনেই বেশ অনেকক্ষণ দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। আই পাগলি, বলো। অনেকক্ষণ তো হলো, এবার ছাড়ো। তারপর নাহিদ আমাকে ছেড়ে দিল। এরপর দুজনে আরো বেশ কিছুক্ষণ নদীর পাড়ে সময় কাটালাম। তারপর দুজনে বাসায় ফিরলাম। বাসায় ফেরার সময় আম্মু আমাদের দুজনকে দেখে খুশি হয়ে বলল, কি রে, ব্যাপার কি? আজ দুজনে এত খুশি? এমনি আম্মু। আচ্ছা, দুজনে যা, ফ্রেশ হয়ে আয়, আমি লাঞ্চ রেডি করছি। আচ্ছা আম্মু। তারপর দুজনে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সবাই মিলে লাঞ্চ করলাম। বিকেলবেলা দুজনে ছাদে বসে আছি। নাহিদা হঠাৎ বলল, আবির, বলো। তোমার গিটারটা নিয়ে আসো তো। কেন? গান শুনবো তাই। এখন গান না শোনালে হয় না? না, হয় না, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা, আনছি বাবা, আনছি। কি আর করব, আপনারাই বলেন, মহারানীর হুকুম যে। বাধ্য হয়ে আমার রুম থেকে গিটারটা নিয়ে আসলাম। তারপর দুজনে মিলে একসাথে গান ধরলাম। তুমি চাঁদের জোছনানো, তুমি ফুলের উপমানো, তুমি চাঁদের জোছনানো, ফুলের উপমানো, কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না
তুমি হৃদয়ের আয়না। প্রথম লাইনটা আমি গাইলাম এবং তারপরের লাইন নাহিদা গাইলো। তুমি সাগর নীলিমা নও, মেঘের বর্ষাও নও, তুমি শুধু আমারই গয়না আয়না, আমি হৃদয়ের আয়না। গানের বাকি অংশ নিজ দায়িত্বে শুনে নিয়েন। দুজনে মিলে বেশ রোমান্টিক মুহূর্ত পার করলাম। এরপর গিটারটা পাশে রেখে আমি নাহিদাকে জড়ি ধরে দোলনায় বসে আসছি। এভাবেই বেশ অনেকক্ষণ দুজনে বসে রইলাম। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রেডি হয়ে কলেজে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝপথে মহারানীর হুকুম। ওই বাবু, জান বলো। আজকে না কলেজে যেতে ইচ্ছে করছে না। কলেজে যেতে ইচ্ছে করছে না? তাহলে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসলাম যে। তো কি হয়েছে, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আজকে আবার কোথায় যাবে? তোমার যে কোনো পছন্দের জায়গায়। আচ্ছা চলো, আজকে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? গেলেই দেখতে পাবে। আচ্ছা। তারপর রিক্সাওয়ালাকে রিক্সা ঘুরিয়ে নিতে বললাম। তারপর দুজনে কাশবনে ঘুরতে আসলাম। কাশবন থেকে তো নাহিদা মহা খুশি, আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওয়াও, এত সুন্দর জায়গা। বাবু, তোমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি না সত্যি অনেক রোমান্টিক। জায়গাটা কেমন লাগলো? খুব 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 সুন্দর। তোমার ভালো লাগবে বলেই তো নিয়ে আসলাম। আমার বাবুটা আমাকে কত বলছে। তারপর দুজনে কাশবনে ঘুরলাম। দুজনে আজকে প্রচুর মজা করলাম, অনেক স্মৃতিময় সময় কাটালাম। একটু পরে মহারানীর হুকুম। বাবু, চকলেট আনো। তোমার দেখছি এক একদিন একটা আবদার, একদিন ফুচকা, একদিন আইসক্রিম, আজকে চকলেট। তো কি হয়েছে, আমি দুনিয়াতে যা কিছু আছে সব খাবো, সব। তোমার কোনো আপত্তি আছে? না মেরিজান, আমার আপত্তি থাকবে কেন? তাহলে চুপচাপ তাড়াতাড়ি চকলেট আনো। আনছি। কি আর করার। তারপরে পাগলিটার জন্য চকলেট আনলাম। চকলেট এনে ওর হাতে দিতেই খুব করে প্যাকেট ছিঁড়ে চকলেট খেতে লাগলো। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এভাবে কি দেখছো? তোমার খাওয়া দেখছি। খাওয়া থেকে লাভ নেই। কেন? তোমাকে চকলেটের ভাগ দেবো না, তাই। বাহ, আমি চকলেট এনে দিলাম আর আমি ভাগ পাবো না? না, পাবে না। আচ্ছা যাও, লাগবে না, তুমি একাই খাও। ওলে আমার বাবুটা লাগ করাতে। না না, রাগ করিনি, তুমি খাও। তারপর পাগলিটা কিছুটা চকলেট মুখে নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, নাও খাও। এভাবে খাবো? আচ্ছা। তারপর আমি নাহিদার মুখ থেকে চকলেট খেতে যাব, তখন নাহিদার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। নাহিদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আসছি। আপনারা তো খুব দুষ্ট। আমাদের রোমান্টিক সব মুহূর্ত কি আপনাদের দেখতে হবে? আমাদেরকে কি একটু একা ছাড়বেন না? একটু চোখটা বন্ধ করেন, আমরা একটু রোমান্টিক মুহূর্ত কাটাই। বুঝেছি আপনারা চোখ বন্ধ করবেন না, তাই তো? জানতাম আপনারা আমাদেরকে একা ছাড়বেন না। কি আর করার, তাই আমি বাধ্য হয়ে নাহিদাকে ছেড়ে দিলাম। এরপর নাহিদাকে নিয়ে বাসায় ফিরলাম। রাত্রিবেলা সবাই মিলে ডিনার করছি। আমি নাহিদার সামনে চেয়ারে বসে আছি। আমি খেতে খেতে আস্তে করে নাহিদার পায়ে আমার পাটা দিয়ে টাচ করলাম। নাহিদা একটু নড়েচড়ে উঠলো। আমি আবারও আমার পা দিয়ে নাহিদার পায়ে স্লাইড করতে লাগলাম। নাহিদা খুব রেগে যাচ্ছে, কিন্তু আমিও নাছরবান্দা, ওকে জ্বালাতে আমার বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। এভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে গেল। এখন আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সবসময় দুষ্টু মিষ্টি খুনটুসি আর ভালোবাসা। দুজনের জীবন যেন আজ পরিপূর্ণ। একদিন বিকালবেলা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার খুব ইচ্ছে ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভেজার, তাই তাড়াতাড়ি করে নাহিদার রুমে গিয়ে ওকে ডাকতে লাগলাম। ওই মেরিজান, কোথায় তুমি? এই তো বাবু, কি হয়েছে? চলো না, বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে তো। আরে লাগবে না, তুমি চলো না তো। তারপর আমি নাহিদাকে জোর করে নিয়ে ছাদে চলে গেলাম। এরপর দুজনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। খুব মজা হচ্ছে। আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজার অনুভূতি একটু অন্যরকম। যারা ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজেছে তারাই উপলব্ধি করতে পারবে
দুজনে ছাদের উপর বৃষ্টিতে ভিজতেছি আর নাচতেছি। হঠাৎ করে নাহিদার পা স্লিপ করে পড়ে গেল। কি হলো মেরিজান, তোমার লাগেনি তো? আচ্ছা, আস্তে আস্তে আমাকে ধরে ওঠো। নাহিদা উঠে দাঁড়াতে যাবে, তখনই পায়ের ব্যথায় আবার পড়ে গেল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর নাহিদাকে কোলে তুলে নিয়ে ওর রুমে নিয়ে গেলাম। তারপর ওকে বললাম, যাও তোমার ভেজা কাপড় চেঞ্জ করে আসো, আর আমি আমার ভেজা কাপড় চেঞ্জ করে আসছি। তাই বলে নাহিদাকে ওর রুমে রেখে আমি আমার রুমে চলে আসলাম। আমি আমার ভেজা কাপড় চেঞ্জ করে মলম হাতে নিয়ে নাহিদার রুমে গেলাম। নাহিদার রুমে গিয়ে দেখলাম বিছানায় শুয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, পাটা একটু এগিয়ে দাও। কেন? বারে মলম লাগিয়ে দিতে হবে না? আমি একাই দিতে পারবো, আমাকে দাও, আমি দিচ্ছি। একদম চুপ, চুপচাপ শুয়ে থাকবে, একটা কথা বলবে না। না, একদম না। তুমি আমার পায়ে হাত দেবে না। কেন? তুমি আমার পায়ে হাত দেবে, এটা আমার কাছে খুবই লজ্জার বিষয়। একদম চুপ, আর একটা কথা বলবে না। চুপচাপ পাটা এগিয়ে দাও। আমার ধর্মের সময় কিছুটা ভীতি হয়ে নাহিদা পায়ে গিয়ে দিল। তারপর আমি ওর পায়ে মলম লাগিয়ে দিলাম। এরপর ওকে চুপচাপ শুয়ে থাকতে বললাম। ওর পায়ে ব্যথা বলে রাত্রে আমি খাবারের প্লেট নিয়ে রুমে গেলাম। জানো, একটু উঠে বসো তো। কেন? রাতের খাবার খেতে হবে না? দাও, আমি খেয়ে নিচ্ছি। না, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা দাও। তারপর আমি নাহিদাকে খাইয়ে দিতে লাগলাম। একটু পর নাহিদা বলে উঠলো, এই তুমি খাবার খাইছো? না, তোমাকে খাওয়ানো শেষ হলে আমি খাবো। না, তোমাকে এক্ষুনি খেতে হবে। তাই বলে খাবারের প্লেট আমার হাত থেকে কেড়ে নিয়ে নাহিদা আমাকে তুলে খাওয়াতে লাগলো। দেখেছেন পাগলিটা কাণ্ড, নিজের পায়ের ব্যথা নড়তে পারছে না, আবার আমাকে নিজে হাতে খাওয়াতে লাগছে। সত্যি পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। এরপর দুজনকে খাইয়ে দেওয়ার পর আমি নাহিদাকে শুয়ে দিয়ে আমার রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে আমি বিছানা থেকে উঠতে পারছি না। অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু ধপাস করে আবার বিছানায় পড়ে গেলাম। কি ব্যাপার, আবার কি হলো? বিছানা থেকে উঠতে পারছি না কেন? উফ মা গো, মাথাটা এমন ঘুরছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে আসলো। যখন চোখ খুললাম দেখলাম নাহিদা কান্না করছে আর আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। এই পাগলি, কান্না করছো কেন? কি হয়েছে? তোমাকে কাল এত করে বারণ করলাম, কিন্তু আমার কথা তো শুনলে না। তোমার কত জ্বর এসেছে, বিছানা থেকে উঠতে পারছো না। আরে পাগলি, সামান্য জ্বর এসছে, এতে কান্না করার কি আছে? তুমি বুঝবে না। আমার একটা কথা যদি শুনতাম। বুঝলাম পাগলিটা বেশি অভিমান করেছে। আমি আমার হাতটা দিয়ে আলতু করে পাগলিটার থুতনিটা ধরে বলতে লাগলাম, আমার পাগলিটা বুঝি অভিমান করেছে? নাহিদা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দেখলাম আম্মু রুমে আসছে। নাহিদা মা, এখন ওর কি অবস্থা? এই তো আন্টি, একটু ভালো। এই, তুই জানিস না তোর বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়? তারপরে তুই কেন কাল বৃষ্টিতে ভিজেছিস? তোর কি আক্কেল জ্ঞান কোনো দিন হবে না? না, হবে না, হবে না। আমার আক্কেল জ্ঞান দিয়ে কাজ নেই। তুই কোনোদিন মানুষ হবি না। আমার মানুষ হতে হবে না, আমি যেমন আছি খুব ভালো আছি। তুই এমন থাকলে তোকে কেউই বিয়ে করবে না, সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে, তখন বুঝিস। কে বলেছে আমার বিয়ে হবে না? দেখো, আমার বউ তোমার থেকে অনেক ভালো হবে। তুমি যে ঝগড়ুটে, আমার বউ তোমার থেকে শতগুণে ভালো হবে। কি বললি হারামজাদা ছেলে? আমি ঝগড়ুটে? এটা শোনার জন্য তোকে ভালোবাসাতে বড় করেছি। বড় করেছে দেখে কি আমি তোমার দোষ বলবো না? আল্লাহ জানে আব্বু তোমার সাথে কেমনে সংসার করেছে এতদিন। আমি হলে তো সেই কবেই বাবার বাড়ি পাঠিয়ে দিতাম। কি করলে হারামজাদা ছেলে? আমার ঝাড়ুটা কোথায়? তোকে আজকে আমি। তাই বলে আম্মু ঝাড়ু খুঁজতে লাগলো আর আমি বিছানা থেকে উঠে দিলাম এক দৌড়ে বাসার বাইরে। দৌড়ানোর সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম, নাহিদা হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলেছিল আর আম্মু হাসছিল। ব্যাপার কি? হঠাৎ করে আমার চোখে গেল নিচের দিকে। ও মাগো, আমি তো হাফ প্যান্ট পরে, এখন আমি বাইরে যাবো কি করে? আমার মান সম্মান কিছুই থাকবে না। ভিতরে গেলেও তো বিপদ, বিরোধী নেত্রী হামলা করে দেবে আমার উপর। ভেতরে যা হবার হবে, মান সম্মানটা তো অন্তত থাকবে। দরজাটা আস্তে করে খুলে চারপাশে দেখতে লাগলাম। না, বিরোধী নেত্রী আশেপাশে কোথাও নেই। যাক, বাঁচলাম।
আস্তে আস্তে করে আমার রুমে চলে গেলাম। এই যাত্রায় বেঁচে গেলাম। আমার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে পিছনে তাকাতেই তো আমি হয়ে গেলাম। হে কি আম্মু, তুমি এখানে? এবার কথাই বলাবে বাচ্চা ধন। ও বাবা গো। তাই বলে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করলাম। আমি আস্তে আস্তে মাটিতে পড়ে গেলাম। আম্মু নাহিদাকে ডেকে দুজনে আমাকে টেনে টেনে অনেক কষ্টে বিছানায় উঠালো। তারপর আম্মু আমাকে অনেক ডাকাডাকি করতে লাগলো, কিন্তু আমি কোনো সাড়া শব্দ করলাম না। একটু পর নাহিদা একটা গ্লাস পানি নিয়ে এসে আমার মুখের উপর ঢেলে দিল। আমি লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দিয়ে উঠে দেখে আম্মু বলতে লাগলো, বাবা আবির, তোর কিছু হয়নি তো? আরে আম্মু, আমার আবার কি হবে? আমি তোমার ছেলে না? তুমি থাকলে তোমার ছেলে আবির কিছু হতে পারে নাকি? তুই এত ফাজলামি করিস কেন? হ্যাঁ, কোনোদিন কি মানুষ হবি না? হবো তো আম্মু। একটা বিয়ে করে দাও, যে আমাকে মানুষ করার দায়িত্ব নেবে আর তোমাকে বাড়ির কাছে সাহায্য করবেন। তোর লজ্জা করে না এসব কথা বলতে? খাস তো বাবার টাকাই, আগে নিজে কিছু করে তারপর বিয়ের কথা বলিস। তোমাদের সমস্যাটা কি জানো? আজ আমি কিছু করি না বলে তোমরা আমাকে বিয়ে দিচ্ছ না, আর তাই নাতি নাতির মুখ দেখতে পাচ্ছ না। পরে যদি আফসোস করো তাহলে কিন্তু আমার কিছু করার নেই। তোর সাথে কথা বলে আমি পাগল হয়ে যাব। থাক তুই, আমি গেলাম। তাই বলে আম্মু আমার রুমে চলে গেল। আমি ভালো করে দেখে নিলাম আম্মু রুম থেকে চলে গেছে নাকি। না, আম্মু আর নাই। আমি নাহিদাকে এক টান দিয়ে আমার বুকে টেনে নিলাম। এই হচ্ছেটা কি? ছাড়ো, আন্টি দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি? ধরা পড়ার ভয় কি রোমান্স করবো না? যা দুষ্টু, সব সময় শুধু দুষ্টামি। আন্টিকে বিয়ের কথা বলার কিছু ছিল? হ্যাঁ, আমার যে তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তোমাকে একেবারে আপন করে নিতে চাই। আমি তো তোমারই আছি, আমি আবার কোথায় যাবো? হ্যাঁ, না, কোথাও যাবে না, কিন্তু কিন্তু কি? তোমাকে আরো আপন করে পেতে চাই। একদম না, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। ভালো হবে না কেন? জানি না, ধুর। তাই বলে আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নাহিদা দৌড়ে আমার রুম থেকে বের হয়ে যায়। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মেয়েটা কত পাগল। নাহিদাকে যদি আমি আপন করে না পাই তাহলে আমি কি করে থাকবো? না, আমাকে কিছুটা করতে হবে যাতে করে নাহিদাকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারি। কি করা যায়? চাকরি করব নাকি ব্যবসা করব? ব্যবসা করতে গেলে তো টাকার দরকার, আমার কাছে তো টাকা নেই। তাহলে কি চাকরির খোঁজ করি? আবির কাল থেকে চাকরির খোঁজে বেরিয়ে পড়ো, নাহলে ভবিষ্যৎ অন্ধকার। শুয়ে শুয়ে সব ভাবছি। আজকে আর কলেজে যাওয়া হলো না। সারাদিন বাসায় বসে বসে কি ভালো লাগবে। রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু, কি করছো? কি আর করবো, একটু রেস্ট নিচ্ছি। কিছু বলবি? না আম্মু, তেমন কিছু না। বাসায় বসে বসে ভালো লাগছে না, ভাবছি কোথাও ঘুরতে যাব। ভালো তো, নাহিদাকে সাথে করে নিয়ে যাস। কিন্তু কোথায় যাব? একটা কাজ কর, নাহিদা তো অনেকদিন হলো আমাদের এখানে এসেছে, তো ওদের বাড়ি থেকে ঘুরে আয়। না, ওখানে যাওয়া যাবে না। কেন, সমস্যা কি? তুমি কি ভাবছো ওখানে গেলে আজকে আমাদের আসতে দেবে? না আসতে দিলে ওখানে থেকে যাবি, অসুবিধা কি? কলেজে যাবে কে? এক সপ্তাহ কলেজ মিস হলে অসুবিধা কি? আরে আম্মু, সামনে আমার পরীক্ষা, এখন ক্লাস মিস করা যাবে না, সব ক্লাস গুরুত্বপূর্ণ। তাহলে কোনো পার্কে যা। এইটা ভালো বলেছো। আচ্ছা, তাহলে আমি নাহিদাকে রেডি হতে বলি। আচ্ছা, যা। তারপর আমি আম্মুর রুম থেকে বেরিয়ে নাহিদার রুমে গেলাম। জানে মন, কোথায় তুমি? এই আসতে, কি হচ্ছেটা কি? আন্টি শুনে ফেলবে তো। আরে শুনলে শুনুক তো, তাতে আমার কি? বিকেলবেলা ঘুরতে যাব, রেডি থেকো। আন্টি কি যেতে দেবে? তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে করো নাকি? আম্মুকে রাজি করিয়ে তারপর এসেছি। বাহ, তোমার তো খুবই বুদ্ধি বেড়েছে দেখছি। দেখতে হবে না ভালোবাসা মানুষটা কার? যা, সব সময় ফাজলামি করে। আচ্ছা, এখন আমি আমার রুমে গেলাম। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে গেলাম। মনে মনে অনেক খুশি হচ্ছে, বিকেলবেলা নাহিদাকে নিয়ে ঘুরতে যাব। এটা ভাবতেই মনে মনে কি যে খুশি লাগছে। রুমে বসে বসে মোবাইল টিপছি।
হঠাৎ বাইরে কার জন্য চেঁচামেচি শব্দ শুনলাম। চেঁচামেচি শুনে বাইরে এসে তো আমি পুরাই মেরে গেলাম। দেখছি আম্মু রুবাইয়া আন্টির সাথে গলায় গলায় জড়াজড়ি করছে। আমার শাশুড়ি আম্মা এসে গেছে যে, যা দূর, শাশুড়িকে আজকে আসতে হলো। কত প্ল্যান করলাম বিকেলবেলা ঘুরতে যাবো, সব প্ল্যান ভেস্তে গেল। নাহিদা ওর মায়ের সাথে কথা বলছে। কেমন আছিস রে মা? খুব ভালো আছি। আন্টি আমার যে খেয়াল রাখে, আন্টি আমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসে। বাহ, এখন মায়ের থেকে মাসি বড় হয়ে গেল। তো তুমি তো সারাদিন চিল্লাচিল্লি করতে, এখানে তো আমার সাথে একদম চিল্লাচিল্লি করেই না। আন্টি আমাকে অনেক ভালোবাসে। তাই তো তোকে এখানে পাঠিয়েছি, তোকে এখানে রেখে দেবো বলে। কিছু বললে? না কিছু না, তো ভালোই যত্নে আছিস দেখছি। আমার বান্ধবীটা তোর অনেক যত্ন নেয়, তাই না? তোর মেয়ের কোনো অযত্ন করিনি আমি। তোর মেয়ে কি আমার মেয়ে নয়? ওকে তো আমি আমার মেয়েই মনে করি। সারা জীবন তো তাই করতে হবে। আম্মু আর আন্টির কথা আমরা কেউ কিছু বুঝতে পারছি না। কি বলছে, কি ভাবছে, কিছুই তো বুঝতে পারছি না। দূর হয়ে যা, যা ভাবে হোক, দাদা আমার কি এই কি নাহিদা যেটা আরেকটা পিচ্ছি মেয়ে দেখছি, এটা আবার কে? আন্টি, ওরে কে? আমার কথা শুনে আন্টি আমার দিকে ছুটে আসলো। তারপর আমার মাথার মুখে হাত বোলাতে লাগলো। বাবা, কি রে, তোর ছেলেটা এত বড় হয়ে গেছে, দেখতে তো একদম রাজপুত্রের মতো। দেখতে হবে না ছেলেটা কার? বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আপনাদের তো অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা। তোমার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো আন্টি। আচ্ছা, তুমি যেন কিছু একটা বলছিলে। আন্টি বলছিলাম, ওটা কে? মেয়েটাকে দেখিয়ে বললাম। ওইটা ওইটা আমার ছোট মেয়ে। ও আচ্ছা। রুবাইয়া, তুই আমার সাথে আয় তো। কতদিন হলো তোর সাথে গল্প করি না। তাই বলে আম্মু আন্টিকে টেনে নিয়ে তার রুমে চলে গেল। এদিকে পিচ্ছি মেয়েটা আমার দিকে বারবার ঘুরে তাকাচ্ছে। পিচ্ছি মেয়েটার নজর ভালো ঠেকছে না। মেয়েটা কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। তাই নাহিদাকে বললাম, নাহিদা, তুমি ওকে নিয়ে তোমার রুমে যাও। আচ্ছা। তাই বলে নাহিদা ওই পিচ্ছি মেয়েটাকে নিয়ে ওর রুমে চলে গেল। আর আমি রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম। ধুর, কত প্ল্যান করলাম বিকেলবেলা ঘুরতে যাব, শাশুড়ি আসার সময় পেলো না, সব প্ল্যান ভেস্তে দিল। এখন কি পরিমাণ যে রাগ লাগতেছে। আবার সাথে একটা পিচ্ছি মেয়ে আনছে, বুঝলাম না সমস্যাটা কি। আমার দিকে ওইভাবে বারবার ঘুরে তাকাচ্ছিল কেন? এই মেয়েটা থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে। কি আর করবো, শুয়ে শুয়ে এসব ভাবছিলাম। একা একা রুমে আর কতক্ষণ থাকবো। তাই রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একা একা বসে আছি, কিচ্ছু ভালো লাগছে না। পকেট থেকে মোবাইলটা বের করে গান শুনতেছি আর গাইতেছি। হাত বাড়িয়ে ছুই না, তোকে মন বাড়িয়ে ছুই। দুইকে এক করি না আমি, এককে করি তুই। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তো মনে করলাম নাহিদা এসেছে, তাই কিছু না ভেবেই জড়িয়ে ধরলাম পিছন থেকে। কিন্তু আমি পিছনে ফিরতেই তো অবাক হয়ে গেলাম। কি আপনি আপনি এখানে কি করছেন? আপনি না, তুমি করে বলুন। আমি আপনার বয়সের ছোট, আর আপনি এখানে কাকে আশা করছিলেন? এখন নাহিদার কথা বললে সমস্যা হতে পারে। না না, কাউকে না। ছাদে এসছেন ভালো কথা, আমার কাঁধে হাত রেখেছেন কেন? হাত রাখা যাবে না বুঝি? না, রাখা যাবে না। তাই বলে ছাদ থেকে নেমে আসলাম। ধুর, ভালো লাগে না। ভেবেছিলাম কি আর হলো কি, পিচ্ছি মেয়েটা আর আসার সময় পাইনি, এই সময়টাতে আসতে হলো। কোথায় ভাবলাম নাহিদা আসবে, ওর সাথে একটু গল্প করব, মনটা একটু ফ্রেশ হবে। কিচ্ছু হলো না। ধুর, কিছু ভালো লাগে না। আমি আবারও চুপচাপ রুমে গিয়ে শুয়ে রইলাম। রাত্রে সবাই মিলে ডিনার করছি। হঠাৎ কে যেন আমার পায়ে পা দিয়ে টোকা দিল। আমি তো ভাবলাম নাহিদা, তাই নাহিদার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। নাহিদাও আমাকে দেখে হাসলো। আমি তো ভেবেই নিলাম এটা নাহিদা। একটু পর আবার টোকা দিল। এবার আমি ওকে টোকা দেওয়ার জন্য পা বাড়িয়ে দিলাম। নাহিদাকে যখনই টোকা দিলাম, নাহিদা লাফ দিয়ে উঠলো। কি রে মা, কি হলো? এভাবে লাফ দিয়ে উঠলি কেন? না কিছু না, এমনি আম্মু। কি ব্যাপার, নাহিদা আমার ভয় পেলে কেন?
ও তো এমন ভয় পায় না, ব্যাপারটা দেখতে হচ্ছে। আমার পায়েও টোকা দিল, অথচ আমি ওর পায়ে একটু টোকা দেওয়ার সাথে সাথে লাফ দিয়ে উঠলো। তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আমি নাহিদাকে বললাম, নাহিদা, তোমার সাথে একটু কথা ছিল, একটু তাড়াতাড়ি খেয়ে আমার রুমে এসো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে গিয়ে নাহিদার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর নাহিদা রুমে আসলো। নাহিদা রুমে আসার সাথে সাথে আমি দরজাটা লাগিয়ে দিলাম। এই কি করছো? দরজা লাগাচ্ছ কেন? কেউ দেখে ফেলবে তো। দেখুক, তাতে আমার কি? কি বলবে তাড়াতাড়ি বলো, আবার কেউ এসে পড়বে। খাবার টেবিলে তুমি এমন লাফ দিয়ে ভয় পেয়ে লাফ দিয়ে উঠলে কেন? সবার মাঝে তুমি হঠাৎ করে এভাবে পায়ে ঠোকা দিলে কেন? তুমিও তো আমাকে দিলে। কোথায়? আমি তো এমন ভয় পাইনি। আমি আবার কখন তোমার পায়ে ঠোকা দিলাম? তুমি তো প্রথমে আমাকে দুবার দিলে, তারপরে তো আমি তোমাকে দিলাম। না তো, আমি কি পাগল সবার মাঝে তোমার সাথে দুষ্টুমি করব? ওয়েট ওয়েট, তাহলে কে আমার পায়ে টোকা দিল? ভূতে দিছে মনে হয়। আচ্ছা, ওটা যদি নাহিদা না হয় তাহলে কি হবে? আমি যা ভাবছি তা না তো। ওই পিচ্ছি মেয়েটা হলে তো আমি কি হলো? কি ভাবছো? কিছু না। তোমার পিচ্ছি বোনটা আসার পর থেকে দেখছি কেমন কেমন যেন করছে। কেমন কেমন করছে? পিসিমে হয়তো না বুঝে করে ফেলেছে। থাক, নাহিদাকে বলার দরকার নেই। আবার কি ভাবছো? না কিছু না। দেখো, আজকে কত প্ল্যান করলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু তোমার মা আসার সময় পেলো না। আরে কতদিন হলো আম্মুর সাথে দেখা হয় না, এতদিন পর আসলো, আমি কত হ্যাপি। হ্যাঁ, তুমি হ্যাপি আর আমি নারাজ। নারাজ কেন? ওরা আসার পর থেকে তো তোমার সাথে আমি ঠিকমতো কথাই বলতে পারছি না। আরে বোকা, তাতে কি হয়েছে? ওরা কি সারা জীবনের জন্য থাকতে এসেছে নাকি? 2 থেকে 3 দিন থাকবে, তারপর চলে যাবে। এই কয়দিন তো আমার জীবন থাকবে না। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। কি করবা? এই কয়দিন একটু কষ্ট করো। না, আমি পারবো না। অনেকক্ষণ হলো, আমি গেলাম, না হলে সবাই সন্দেহ করবে। যাবার আগে একটা মিষ্টি দিয়ে যাও। সবসময় শুধু দুষ্টুমি, যাও তো। না দিলে যেতে দেবো না। আচ্ছা দিচ্ছি। তাই বলে নাহিদা আমার গালে ছোট করে একটা পাপ্পি দিল। এত ছোট? বাবুটা প্লিজ এখনকার মতো এটা নিয়ে খুশি থাকো। না, আমার বড়টা লাগবে। উফ, তুমি না আমাকে ফাঁসিয়ে ছাড়বে। তাই বলে আমার মাথাটা টেনে নিয়ে নাহিদা ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। আহা, এখন নিজেকে খুব সুখী মনে হচ্ছে। এভাবেই দুজনে প্রায় 5 মিনিট থাকলাম। তারপর নাহিদা আমাকে ছেড়ে দিল। এখন দুজনেই হাঁপাচ্ছি। এবার হ্যাপি তো? খুব খুশি মেরিজান। এখন আমি খুব আরাম করে ঘুমোতে পারবো। আচ্ছা থাকো, এবার যাই। আচ্ছা জানাবন। তারপর নাহিদা চলে গেল আর আমি আরাম করে একটা ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের জন্য রেডি হলাম। আমি কলেজের জন্য রেডি হয়ে নাহিদাকে ডাকতে গেলাম। নাহিদা? নাহিদার রুমে গিয়ে দেখলাম ও ওর মায়ের সাথে গল্প করছে। হ্যাঁ আবির, বলো। কি ব্যাপার, তুমি এখন রেডি হওনি? কলেজে যাবা না? কতদিন পর আম্মুর সাথে দেখা, আজকে যাব না, আম্মুর সাথে সারাদিন গল্প করব। তুমি আজকে একাই যাও। আমি কি ওকে রেখে একাই কলেজে যাব নাকি? আরে তুমি না বললে তোমার কি যেন একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে? কই না তো, আজকে তো আমার তেমন কোনো জরুরি ক্লাস নেই। আরে কি বলো, তুমি কালকে বললে না? আমি আবার কখন বললাম? আমার তো মনে পড়ছে না। দূর, পাগলি মেয়েটা আমার ইশারা বুঝে না। আমাদের কাণ্ড দেখে নাহিদার মা মুসকি মুসকি হাসছে। বুঝলাম না এখানে হাসির কি হলো। আমি আছি আমার প্যারাই। দেখ, আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমি গেলাম একাই। ওকে যাও। আমি একাই গেলাম কিন্তু। যাও। আচ্ছা গেলাম, বাই। আমার কথা শুনে হয়তো নাহিদার মা কিছু আন্দাজ করতে পেরেছে, তাই তিনি বললেন, নাহিদা, তুই কলেজে যা, ঘুরে আয়, হয়তো কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে। না আম্মু, আজকে তুমি আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। ধুর, আর ভাল লাগে না। থাক তুই তোর মাকে নিয়ে, আমি গেলাম। আমার কোনো ইশারাই বোঝো না, মনে মনে বললাম। তাই বলে নাহিদার রুম থেকে বেরিয়ে কলেজে গেলাম। আজ কলেজে আমাকে একা আসতে দেখে সবাই বলল, কিরে, আজকে তুই একা কলেজে যে? নাইট কোথায়? আরে ওর কথা বাদ দে তো, ও যা খুশি করুক, আমার কি। কি হয়েছে রে? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঝামেলা হবে কেন?
কালকে ওর মা এসছে, তাই আজকে কলেজে আসলো না। আমার থেকে নাকি ওর মা ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। থাকো ওর মাকে নিয়ে, আমার কি দরকার। ও এই ব্যাপার। আরে অনেকদিন পর মায়ের সাথে দেখা, একটু গল্প করতে দে না। তুই না তুই এখন শুরু করলি, থাক তোরা, আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস বোকা? আমি তো মজা করছিলাম। আয় একটু আড্ডা দেই, মনটা ভালো হবে। আচ্ছা চল। তারপর সবার সাথে আড্ডা দিলাম, সবার সাথে আড্ডা দিয়ে মনটা একটু হালকা হলো। তারপর সব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি নাহিদা এখন ওর মায়ের সাথে বসে গল্প করছে। আল্লাহ গো, এই মেয়েদেরকে এত কি ক্ষমতা দিয়েছে যে এরা সারাদিন বকবক করলেও এদের মন বাধা দেয় না। সারাদিন বকবক করছে, একটু কি বিরক্ত লাগে না? সারাদিন এত কি কথা বলে। আমি বাসায় ঢুকে সোজা আমার রুমে চলে গেলাম। নাহিদা আর ওর মা ড্রয়িং রুমে বসে গল্প করছে, আম্মু রান্নাঘরে রান্না করছে। আমি আমার রুমে ঢুকতেই হঠাৎ কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে পিছনে তাকিয়ে দেখি সেই পিচ্ছি মেয়েটা। কি ব্যাপার, তুমি এখানে? আবার রুমে তুমি কি করছো? কিছু না, এমনি দেখতে আসছিলাম। কি দেখতে আসছিলা? দেখছিলাম যে মানুষটা এত সুন্দর, তার রুমটা কত সুন্দর করে সাজানো হতে পারে। ও হ্যালো, আমি কোনো সুন্দর মানুষ না। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, এত দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? তোমাকে এত কথা বলতে পারবো না। এখন আমার রুম থেকে যাও, আমি চেঞ্জ করবো। কেন আমি থাকতে পারি না? সমস্যা কি? ওই হ্যালো, কথা কম বলো ঠিক আছে? এখন চুপচাপ আমার রুম থেকে যাও। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। রুমে কি সারা জীবনের জন্য থাকতে আসছি নাকি? চাইলেও থাকতে দেবো না। আমিও দেখবো কেমনে না দেন। আমি তো এই রুমে সারা জীবন থাকবো। তাই বলেই পিচ্ছি মেয়েটা আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। কি ব্যাপার, পিচ্ছি মেয়েটা যাওয়ার সময় কি বলে গেল? মেয়েটার কথা চলাফেরার কোনোটাই তো সুবিধা মনে হচ্ছে না। মেয়েটা কি করতে যাচ্ছে? নাহিদের চিন্তায় আমি বাঁচতেছি না, আবার এই পিচ্ছি মেয়েটা জ্বালা ধরছে। এখন মনে হচ্ছে বাসা থেকে একবারে চলে যাব। এসব ভাবতে ভাবতে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম। আমাকে দেখে নাহিদার মা বলতে লাগলো, আবির বাবা, তোমার কি মন খারাপ নাকি? আমার মন খারাপ সেটা শাশুড়ি জানলো কিভাবে? কই না তো আন্টি। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। দেখেছো, মেয়ের মা আমার মন বোঝে, কিন্তু মেয়েই বোঝে না। না আন্টি, ওই আর কি। কি হয়েছে আমাকে বলা যাবে? না আন্টি, তেমন কিছু না, এমনি বাদ দেন। আচ্ছা ঠিক আছে, তো ফিউচার নিয়ে কি প্ল্যান করছো? এই তো আন্টি, ভাবতেছি একটু জব করবো, তাই জব খোঁজাখুঁজি করছি। কিসের জব করবা? মার্কেটিং ম্যানেজমেন্ট। আচ্ছা শোনো, তাহলে তুমি কাল তোমার আঙ্কেলের সাথে কথা বলো। উনি তোমাকে একটা অ্যাড্রেস বলবে, সেখানে গেলে তোমার চাকরি হয়ে যাবে। আন্টি, আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি একটা চাকরি পেয়ে যাব। আরে কি বলো বাবা, তোমার জন্য এইটুকু করতে পারবো না? তুমি কোনো কথা না বলে কাল সকালে তোমার আঙ্কেলের সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে। তারপর ড্রয়িং রুমে বসে আন্টির সাথে বেশ অনেকক্ষণ গল্প করছিলাম। নাহিদাও আমার পাশেই ছিল। নাহিদা কোনো কথাই বলছিল না, চুপচাপ বসেছিল। একটু পর আম্মু এসে লাঞ্চের জন্য ডেকে গেল, কিন্তু আমি বললাম, আম্মু, আমি বাইরে থেকে খেয়ে আসছি, আমি খাবো না। বাইরে থেকে খেয়ে এসেছিস, আগে বলবি না? আরে অসুবিধা কি, তোমরা খাও। যা, তোর খেতে হবে না। কোথায় যাবি সেখানে যা। এত রাগ করার কি আছে? রাগ করবো কেন? তোর যা ইচ্ছা তাই কর, আমার কি। আম্মু, তুই আর কোনো কথা বলবি না। আমি চুপচাপ রুমে গিয়ে শুয়ে থাকলাম। রাত্রে আম্মু আমাকে তার রুমে ডেকে নিয়ে যায়। কিছু বলবে আম্মু? নাহিদা তো আমাদের বাড়িতে অনেকদিন হলো আসছে। তুই তো ওর সাথে সবসময় বন্ধুর মতো থাকিস। তো এই ছবিগুলো একটু দেখ তো কেমন। কিসের ছবি? নাহিদার জন্য সম্বন্ধ আসছে, দেখ তো ছেলেটাকে পছন্দ হয় কিনা। আমি আম্মুর হাত থেকে ছবিটা খপ করে কেড়ে নিয়ে দেখতে লাগলাম। কে এই ছেলেটা? এর এত বড় সাহস আমার ভালোবাসা মানুষকে বিয়ের প্রস্তাব দেয়? আমার তো মাথায় আগুন উঠতে লাগলো। আমার ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে হবে মানে? আমি তো এটা কিছুতেই মানতে পারবো না। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে।
আরো আগে কেন আমি চাকরির খোঁজ করলাম না? এখন যদি সত্যি সত্যি নাহিদের বিয়ে হয়েছে, তাহলে আমি কি করে বাঁচবো নাহিদাকে ছাড়া? আমি ছবিটা উল্টো করে ধরে দেখেছি, আর মনে হয় এসব ভাবছি। ছবিটা উল্টো করে ধরে আসছি, সেটা আমার খেয়ালই নেই। আমি আম্মুকে বলতে লাগলাম, আম্মু, এটা কোনো ছেলে হলো? গরুর মতো চেহারা দেখতে, এর সাথে হবে নাহিদের বিয়ে? এর সাথে কখনোই নাহিদাকে হতে পারে না আম্মু। এর থেকে কত ভালো ভালো ছেলে আছে, আমার দিকে দেখো না, আমি কত হ্যান্ডসাম একটা ছেলে। আম্মু একটু মুচকে হাসি দিয়ে বলতে লাগলো, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? ছেলেটা কত ভালো, কত বড় বিজনেসম্যান। তোর কোনো আইডিয়া আছে? এর সাথে নাহিদার বিয়ে হলে খুব সুখে থাকবে। মোটেও না আম্মু, এর থেকে নাহিদের সাথে তুমি আমার... আর কিছু বলতে পারলাম না। নাহিদার সাথে তোর কি? কই কিছু না, এই ছেলের সাথে নাহিদের বিয়ে হতে পারে না, শুধু এতটুকুই বলবো। ছেলেটার সমস্যা কি সেটা বল। ছেলেটাকে দেখতে কেমন যেন ছাগলের মতো লাগছে, নাহিদের সাথে কোনোদিনও মিল হবে না। তার থেকে তুমি বরং আমার... আবারও বলতে গিয়ে থেমে গেলাম। তোর কি? নাহিদের চিন্তা না করে আমার বিয়ের চিন্তা করো। আমি তোমার একমাত্র ছেলে, আমার বিয়ে দেবা না? তোকে দেবো বিয়ে? এখনো ঠিক মতো খাবারটাই তুলে খেতে পারিস না, আমার বিয়ে দেবো? আম্মু, তুমি কিন্তু আমাকে অপমান করছো। কে বলেছে আমি খেতে পারি না? তুমি আমার খাওয়া দেখেছো? দেখবো না কেন, গরুর মতো করে খাস। আম্মু, ভালো হচ্ছে না কিন্তু। থাকো তোমরা, যা ভালো মনে করো তাই করো। আচ্ছা, তাহলে এই ছেলেটার সাথে নাহিদের বিয়ে ঠিক করলাম। একদম না, আমি মরে গেলেও এই ছেলের সাথে নাহিদের বিয়ে হতে দেবো না। আচ্ছা, দেখা যাবে তুই কেমন বিয়েটা আটকাতে পারিস। আমি রাগে ফুটতে লাগলাম, আমার সাথেই কেন এমন হয়? আমি আম্মুর রুম থেকে বেরিয়ে সোজা নাহিদার কাছে গেলাম। নাহিদা, একটু ছাদে আসবে, তোমার সাথে কথা আছে। এত রাতে সাথে কি বলবা? এখানেই বলো। তোমাকে আসতে বলেছে, আসো। আচ্ছা, আসতেছি। তারপর আমি ছাদে চলে গেলাম। আমার পিছনে পিছনে নাহিদা আসলো। নাহিদার সাথে আসতেই আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। নাহিদা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিশ্বাস করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। প্লিজ আমাকে ছেড়ে অন্য কারো কাছে যেও না তুমি। এই পাগল, কান্না করছো কেন? কি হয়েছে? আগে তুমি বলো, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? আরে দূর পাগল, তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো? আগে বলো তো কি হয়েছে? আম্মু একটু আগে আমাকে দেখে একটা ছেলের ছবি দেখালো। কোন ছেলের ছবি? একটা ছেলের ছবি, চিনি না তাকে। তো কি হয়েছে? ওই ছেলেটার সাথে নাকি তোমার বিয়ে দেবে। নাহিদা, তুমি আমাকে প্রমিস করো, তুমি ওই ছেলেটাকে কিছুতেই বিয়ে করবে না। তুমি যদি কাউকে বিয়ে করো, সেটা শুধু আমি। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, আমাকে কথা দাও। আরে পাগল, তোমাকে কে বলেছে আমার বিয়ে? আমার বিয়ে আর আমি জানলাম না? তোমাকে এখনো জানানো হয়নি। দেখো, তোমাকে কালকে আন্টি বলবে। আম্মু আমাকে কিছুই বলবে না। কেন কিছু বলবে না? তার মানে তুমি কি চাও বিয়েটা হোক? এত পাগলামি করো না, আমার অন্য কোথাও বিয়ে হবে না। তুমি একটা কথা ভালো করে জেনে রাখো, তোমাকে ভালোবেসেছি আর তোমাকে আপন করে নেব। সত্যি তো? তিন সত্যি। এবার কান্না থামাও প্লিজ। তারপর হাত দিয়ে চোখ মুছে নিলাম। আচ্ছা, আমার কথা শোনো। বলো। কাল সকালে রেডি হয়ে আব্বুর সাথে দেখা করবে। তিনি তোমাকে যা যা বলবে তাই তাই করবে। দেখবে কালকে তোমার চাকরিটা হয়ে যাবে। তারপর বাসায় আমাদের বিয়ের কথা জানাবে, সবাই আমাদের বিয়েটা মেনে নেবে। দেখো। সত্যি নেবে তো? নেবে, আর না নিলেও আমি মানিয়ে নেব। আই লাভ ইউ সো মাচ নাহিদা। আই লাভ ইউ টু। আচ্ছা, এখন ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো, আর কোনো চিন্তা করবে না। কাল সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আপুর সাথে দেখা করতে যাবে। ওকে। তারপর আমি আমার রুমে চলে গেছিলাম আর নিশ্চিন্তে একটু ঘুম দিলাম। অপরদিকে নাহিদা তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, আম্মু, তোমরা নাকি আমার বিয়ে ঠিক করছো? কে বললো? আবির বলল। হ্যাঁ, করছি তো। জানিস, ছেলেটা অনেক ভালো, তোর অনেক কেয়ার করবে, তোকে অনেক যত্নে রাখবে। ওর সাথে বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি। না, আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়েটা করতে পারবি না কেন? আমি এই ছেলেকে বিয়ে করব না। তুই কি ছেলেটার ছবি দেখেছিস? না, দেখিনি, আর দেখতেও চাই না। একবার ছবিটা দেখ, আমার কোনো ডাউট নাই ছেলেটাকে একবার দেখলে তুই না করতে পারবি না। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না, ব্যাস। কেন পারবি না? কারণ তুই কি? আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু তোকে যে বিয়েটা
করতেই হবে। না, আমি করবো না। আচ্ছা ছবিটা একবার দেখ, আমার মনে হয় না ছেলেটা দেখতে খারাপ। আমি বললাম তো দেখবো না। আচ্ছা ছেলেটাকে একবার দেখতে তো অসুবিধা নাই, একটাবার ছেলেটাকে দেখ। এই না ছবি। নাহিদ আবার ছবিটা তার মায়ের হাত থেকে কেড়ে নিল। কে সেই ছেলে যার জন্য তার মা এত সুপারিশ করছে? নাহিদা ছবিটা হাতে নিয়ে তো অবাক হয়ে গেল, মুখে মুচকে হাসি ফুটে উঠলো। আম্মু, আমার পাগলি মেয়ে, তুই কি ভেবেছিস আমরা কিছু জানি না? আরে বোকা, তোরা যখন ছোট ছিলি তখনই তো তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। তোদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এ বাসায় তোকে পাঠিয়েছিলাম। আমার সুইট আম্মু, লাভ ইউ আম্মু। তাই বলে নাহিদা ওর মাকে জড়িয়ে ধরলো। পাগলি মেয়ে, তুই কি ভেবেছিলি অন্য কোনো ছেলে হবে? আরে তোকে আমরা কত ভালোবাসা দিয়ে বড় করেছি, তোর ভালোবাসাটা আমরা বুঝবো না? নাহিদা তো অনেক খুশি আছে, কারণ তাদের ভালোবাসার মধ্যে আর কোনো বাধা থাকলো না। তাদের ভালোবাসার পবিত্র বিয়ের মধ্যে বাঁধনে আবদ্ধ হতে যাচ্ছে। কিন্তু আবির এখনো কিছুই জানে না। আবির শুধু একটা কথাই চিন্তা ভাবনা করছে, যে করেই হোক নাহিদাকে তার আপন করে পেতে হবে। আবির কিছুতেই তার ভালোবাসাকে হারাতে পারবে না, তার ভালোবাসার মানুষকে আপন করে নিতে হবে। আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নাহিদার বাবার সাথে দেখা করতে চলে গেলাম। নাহিদার বাবা আবিরকে দেখে বলতে লাগলো, আরে বাবা আবির, কি অবস্থা তোমার? জি আঙ্কেল, ভালো। আপনার কি অবস্থা? এই তো আছি। তোমার আন্টি কাল আমাকে সব কিছু বলেছে, তোমার কোনো চিন্তা নেই, তোমার সব ব্যবস্থা আমি করছি। থ্যাংক ইউ আঙ্কেল। আরে থ্যাঙ্কস দিতে হবে না। আচ্ছা তোমার আন্টি বললো তুমি নাকি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করতে চাও? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তোমার সব কাগজপত্র সঙ্গে নিয়ে আসছো তো? জি আঙ্কেল, আনছি, এই যে নিন। তাই বলে আমি আমার সব কাগজপত্র ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি আমার সব কাগজপত্র দেখে বললেন, বাহ, তুমি তো খুব ভালো স্টুডেন্ট, সব কিছুতে তোমার খুব ভালো মার্কস, বিশেষ করে ম্যাথে তুমি খুব ভালো। জি আঙ্কেল, ওই আর কি। আচ্ছা তোমার চাকরিটা মনে করো কনফার্ম, কাল সকালের মধ্যে তোমার বাসায় অ্যাপার্টমেন্টে চলে যাবে, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাষা খুঁজে পাচ্ছি না। আর ধন্যবাদ দিতে হবে না, এটা মনে করো আমার দায়িত্ব। ওকে আঙ্কেল। আচ্ছা চলো নাস্তা করি। না আঙ্কেল, আমি খেয়ে এসেছি। আরে খাইছো তো কি হয়েছে, আবার খাও। না আঙ্কেল, আর কিছু খেতে পারবো না। আচ্ছা নাস্তা না করলে চা বা কফি? না আঙ্কেল, অন্য আরেকদিন। আমার মনে হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ, আর লজ্জার কিছু নাই, চলো কফি খেয়ে আসি। আরে না, লজ্জা পাবো কেন? আসলে আমি নাস্তা করে এসেছি তো, এখন কিছু খাবো না। আচ্ছা তাহলে আর কি, দেখে শুনে বাসায় যাও, আমি তোমার আন্টির সাথে কথা বলে নিব। ওকে আঙ্কেল। তারপর আমি সেখান থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, চাকরির ব্যবস্থা করে আসলাম। তো কি হয়েছে? তুমি আমাকে নিজের পায়ে দাঁড়াতে বললে না? তোর জীবন, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আরে সেটা না, তুমি কি বলেছিলে? কি বলেছিলাম? আমি নিজের পায়ে দাঁড়ালে আমার বিয়ে কনফার্ম। এটা আবার কখন বললাম? আম্মু, একদম মুখ ঘোরাবে না। ও আচ্ছা, বুঝেছি। তার মানে তোর মাথায় বিয়ের ভূত ধরেছে, তাই তো? আমি তো ভেবেছিলাম তুই মজা করছিস, এখন দেখতেছি তুই সত্যি সত্যি। দাঁড়া, আজকে তোকে কবিরাজের কাছে নিয়ে যাব, তোকে জিনে ধরেছে। আম্মু, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তো কি বলবো, এখন চাকরি হলো না, তার আগেই বিয়ে। আগে চাকরিতে জয়েন কর, অফিস কর, তারপর বিয়ের কথা বলিস। ধ্যাত, ভালো লাগে না, থাকো তুমি, তোমার সাথে কথা বলাই বৃথা। আমি রাগ করে আম্মুর রুম থেকে বের হয়ে গেলাম। এরপর সাথে গিয়ে চুপচাপ বসে আছি। ধুর, এত কষ্ট করলাম, একটা চাকরির ব্যবস্থা করলাম, এরপর আমার বিয়ে দিচ্ছে না। এক জীবন রাখার চেয়ে না রাখাই অনেক ভালো। ছাদের এক কোণে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কে যেন পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি মনে করলাম নাহিদা, তাই আমি হাত দুটো শক্ত করে ধরলাম। হাত দুটো ধরার পর আমি লক্ষ্য করলাম, কি ব্যাপার, নাহিদের হাতে তো ছোট ছোট না? এটা নাহিদা না। আমি পিছনে ঘুরে তো অবাক। এ কি, তুমি এখানে? আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছো কেন? কি করবো বলেন, আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছি, দেখলাম আপনার মনটা খুব খারাপ, তাই মনটা ভালো করার জন্য জড়িয়ে ধরলাম। কি হয়েছে? আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? এখানে আসার পর থেকে তোমার আচার আচরণ চলাফেরা কোনোটাই আমার কাছে ভালো লাগছে না। আবির, দেখো আমি খুব চঞ্চল প্রকৃতির না, মনের কথা একদম গোপন করতে পারি না,
তোমাকে প্রথম দেখায় আমার খুব ভালো লেগে গেছে। মানে প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ আবে। ওই তোমার বয়স কত? হ্যাঁ, পিচ্ছি একটা মেয়ে, এখন তোমার পড়াশোনা করার বয়স। এসব বাজে চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলা ঠিক আছে? ও হ্যালো, আমি পিচ্ছি না, ওকে? ক্লাস 9-এ পড়ি, আর আমার সব ফ্রেন্ডরা ক্লাস 7 থেকে প্রেম করে। আর তাই আমার মনে হয় না আমি পিচ্ছি, আমি যথেষ্ট বড়, ওকে? ওরে বাবা, এবে বলে কি? আচ্ছা, সবাই প্রেম করে বলে কি তোমাকেও করতে হবে? হ্যাঁ, করতে হবে, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার বয়স কত আর আমার বয়স কত জানো? তোমার বয়স জানি না, তবে আমার বয়স 15। আচ্ছা, তোমার বয়স কত? 24। তার মানে তুমি আমার থেকে 9 বছরের বড়? ওটা ব্যাপার না, আমি মানিয়ে নেব। এবে বলে কি? তুমি কি জানো আমি একজনকে পছন্দ করি? তোমার পছন্দ থাকতেই পারে, কিন্তু বিয়ের পর আমি তোমাকে সব কিছু ভুলিয়ে দেব। তখন শুধু তোমার আর আমার ভালোবাসা থাকবে, আর কিছু না। ও হ্যালো কন্ট্রোল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি পিচ্ছি একটা মেয়ে, এতটা পেকে গেলে কিভাবে? এখন এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। এইসব উল্টোপাল্টা কথা আর যেন কোনোদিন না শুনি। আমি তোমাকে ভালোবাসি, আর কিছু শুনতে চাই না, ব্যাস। তুমি শুধু আমার। তোমার সাথে কথা বলাই বৃথা। দাঁড়াও, আদিকে সবকিছু জানাচ্ছি। কি? আম্মুকে আমাদের বিয়ের কথা জানাবে তো? তুমি তো ভারী আজব মেয়ে। বুঝেছি, তোমাকে এভাবে হবে না। আমি এক্ষুনি আন্টির কাছে যাচ্ছি। এই বলে সোজাসুজি ছাদ থেকে নেমে নাহিদার কাছে গেলাম, কারণ নাহিদার মায়ের কাছে গিয়ে কি বলবো। নাহিদা ওর মাকে যা বলার বলবে। নাহিদার কাছে গিয়ে বললাম, নাহিদা, তোমার বোনের কাণ্ড কারখানা দেখেছো? কেন? ও আবার কি করেছে? কি করেনি তাই বলো। পিচ্ছে একটা মেয়ে, ও এতটা পেকে গেল কিভাবে? আর কি করেছে তা তো বলবে। শোনো, ওই পিচ্ছি মেয়েটা কি করেছে। তারপর নাহিদাকে সবকিছু খুলে বললাম। নাহিদা সবকিছু শুনে তো অবাক। ও সত্যি তোমাকে এসব বলেছে? তাহলে আর বলছি কি? আচ্ছা ঠিক আছে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা ঠিকই আছে। তারপর আমি রুমে গিয়ে শুয়ে রইলাম। একটু পর নাহিদার মায়ের আওয়াজ পেলাম। ওদের কথা শুনে মনে হচ্ছে নাহিদার মা নাহিদার ছোট বোনকে বকাবকি করছে। খুবই আজব ব্যাপার। পিচ্ছি একটা মেয়ে কি সব পাকা পাকা কথা বলে। এখন ঠিক হয়েছে না? মায়ের কাছে একটু ঝাড়ি খাও, এমনি ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইলাম। ওইদিকে যত ঝড় তুফান হয় হয়ে যাক। পরের দিন সকালে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসলো। এরপর আমি চাকরিতে জয়েন করি। চাকরিটা খুব ভালো, আর আমার বেতনটা খুব ভালো হয়েছে। আমি নিয়মিত অফিসে কাজ করতে লাগলাম। জীবনের প্রথম চাকরিতে বুঝে নিতে একটু সময় লাগছে। সব কিছু নিজের হাতে নিয়ে গেলাম। এর কিছুদিন পর আমি আম্মুর কাছে আবারও গেলাম। আম্মু? হ্যাঁ, কিছু বলবি? হুম। আচ্ছা বল। আম্মু দেখো, আমি তো একটা ভালো চাকরি পেয়ে গেলাম, আমার বেতনটাও খুব ভালো। তো এবার আমার দিকটা একটু দেখো। তোর দিকে কি দেখবো? আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। তো আমি কি করব? তুমি কি করবে মানে? তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, কোথায় তুমি খুশি হবে তা না, মনটাই খারাপ করে দিলে। আচ্ছা, তোর এসব কথা পরে শুনবো। সামনের 25 তারিখ নাহিদের বিয়ে। ওর বিয়ে শেষ হতে দে, তারপর তোর চিন্তা ভাবনা করবো। কি? নাহিদের বিয়ে মানে? কার সাথে? কেন? তোকে সেদিন যে ছেলের ছবি দেখালাম, ছেলেটাকে দেখেই তো নাহিদা পছন্দ করে ফেলেছে। কি বললে? নাহিদা এই বিয়েতে রাজি? কেন রাজি হবে না? ছেলেটা দেখতে শুনতে কত সুন্দর, দেখতে হবে না? আর নাহিদার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোর। আম্মুর কথা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। নাহিদা এই আমাকে ভালোবাসে? আমি নাহিদার জন্য সবকিছু করলাম, আর সেই কিনা ও আমাকে ধোঁকা দিল। আমি আর কিচ্ছু মানতে পারছি না। আম্মু রুম থেকে বের হয়ে সোজা নাহিদার কাছে গেলাম। নাহিদাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে বললাম, নাহিদা, এসব কি শুনছি আমি? কি শুনছো? তুমি নাকি ওই ছবির ছেলেটাকে বিয়ে করতেছো? হ্যাঁ, ঠিকই শুনেছো। ছেলেটাকে আমার খুবই ভালো লাগছে। ছেলেটা দেখতে এত হ্যান্ডসাম, কি বলবো। ও, এখন ওই ছেলেটা আমার থেকে ভালো হয়ে গেল তাই না? তুমি কেমনে পারলে আমার সাথে এমনটা করতে? তোমার সাথে কেমন করলাম?
তুমি আমাকে ভালোবেসে অন্য একটা ছেলেকে বিয়ে করতেছো, এর মানে কি নাহিদা? বারে, আমি কি তোমার জন্য সারা জীবন অপেক্ষায় থাকবো নাকি? আর ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, দেখতে খুব ভালো, তাই না করতে পারিনি। তুমি কিভাবে এই কথা বলছো? তুমি আমাকে এই ভালোবাসো? তুমি আমাকে কথা দিয়েছো তুমি সারা জীবন আমার পাশে থাকবা? হ্যাঁ, থাকবো তো সারা জীবন বন্ধু হিসেবে। নাহিদা প্লিজ, এ বিয়ে ক্যান্সেল করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চেও না, প্লিজ। আমি তোমাকে ছাড়া সত্যি সত্যি মরে যাবো। আরে বোকা, কান্না করছো কেন? কান্না থামাও বলছি। না, কান্না থামাবো না। আগে তুমি বলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? আরে ধুর বোকা, তুমি আমাকে এই চিনলে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে কোথায় যাবো? আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে ওই ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছ কেন? আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সেটা কে জানো? না, জানি না, আর জানতেও চাই না। কেন? তোমার জানাটা জরুরি তো। আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সেই ছেলেটার নাম। আমার চোখের জল মুছে দিয়ে কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি নাম কি? সেই ছেলেটার নাম হলো আবির। কি? তোমাকে যে ছবি দেখানো হয়েছিল সেটা তোমারই ছবি ছিল, কিন্তু তুমি তো ছবিটা দেখোনি। আম্মু আর আন্টি সবকিছুই জানে, আর তারা আমাদের বিয়েটা অনেক আগে থেকে ঠিক করে রেখেছেন। কি? তাহলে সবাই আমার সাথে এমন করলো কেন? সবাই তোমার সাথে একটু মজা করলো, তোমার রিয়াক্ট কি সেটা সবাই দেখতে চাইলো। তার মানে সামনে 25 তারিখ আমাদের বিয়ে? আমাদের বিয়ে। ও ইয়াহু! তাই বলে আমি নাহিদাকে কোলে তুলে নিয়ে ঘুরতে শুরু করলাম। আজ আমার খুশির কোনো বাধা নেই। পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আমি। আমার ভালোবাসা মানুষকে আপন করে পেতে যাচ্ছি। আমাদের দুজনের নাচানাচি দেখে আম্মু আর আন্টি হাসতে লাগলো। আজকে সবার খুশির কারণ দুই পরিবার এক হতে যাচ্ছে, আর সব থেকে বড় কথা আমাদের ভালোবাসা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আমাদের বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হলো। অনেক ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। সবাই আমাদের ঘরে বাসর ঘরের সামনে নিয়ে গেল, কিন্তু বাসর ঘরের সামনে গিয়ে পড়লাম মহা বিপদে। আমার সব হারামি বন্ধুরা বাসর ঘরে দরজা আটকে রেখেছে। তাদের দাবি 30,000 টাকা না দিলে দরজা ছাড়বে না। এখন এতগুলো টাকা কোথায় পাবো? হারামি বন্ধুগুলো কিছুতেই মানছে না। কোথায় ভাবলাম বাসর ঘরে একটু গিয়ে রোমান্স করবো, আর আমি এগুলোর জন্য তাও হচ্ছে না। অনেক কষ্ট করে সবাইকে মানিয়ে 10,000 টাকা ওদের হাতে ঢুকিয়ে দিয়ে আমি বাসর ঘরে ঢুকে গেলাম। বাসর ঘরে ঢুকে দেখলাম ঘরটা সুন্দর করে সাজানো হচ্ছে। নাহিদা বিছানার উপর বসে আছে। আমি ছুটে গিয়ে নাহিদাকে জড়িয়ে ধরলাম।